আলবি টেলসে সবাইকে স্বাগতম। এখানে আপনারা উপভোগ করতে পারবেন বিভিন্ন গল্প, উপন্যাস এবং কবিতা আবৃত্তি, এবং কণ্ঠে থাকছি আমি সাজিনা সুরে আলবি। সো এখনই দেরি না করে আমাদের পেজটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল নোটিফিকেশনটি অন করুন এবং লাইক দিয়ে আমাদের পাশে থাকুন সুন্দর সুন্দর গল্প এবং উপন্যাস উপভোগ করার জন্য। ধন্যবাদ। আজকে শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বিখ্যাত উপন্যাস পথের পাঁচালী, পার্ট 4। অপু কাউকে এ কথা কখনো বলে নাই, তাহার দিদিকেও না। সেদিন চুপি চুপি দুপুরে সে যখন তাহার বাবার ওই বই বোঝাই কাঠের সিন্দুকটা লুকাইয়া খুলিয়াছিল, সিন্দুকটার মধ্যে একখানা বইয়ের মধ্যেই এই অদ্ভুত কথাটার সন্ধান পাইয়াছে। উঠানের উপর বাঁশঝাড়ের ছায়া তখন পূর্ব পশ্চিমে দীর্ঘ হয় নাই। ঠিক দুপুরে সোনাভাঙার তেপান্তর মাঠের সেই প্রাচীন অশ্বত্থ গাছের ছায়ার মতো এক জায়গায় একরাশ ছায়া জমাট বাঁধিয়াছিল। ওই দিন সে দুপুরবেলা বাপের অনুপস্থিতিতে ঘরের দরজা বন্ধ করিয়া চুপি চুপি বইয়ের বাক্সটা লুকাইয়া খুলিল। অধীর আগ্রহের সহিত সে এই বই ও বই খুলিয়া খানিকটা করিয়া ছবি দেখিতে এবং খানিকটা করিয়া বইয়ের মধ্যে ভালো গল্প লেখা আছে কিনা দেখিতে লাগিল। একখানা বইয়ের মলাট খুলিয়া দেখিল নাম লেখা আছে সর্বদর্শন সংগ্রহ। ইহার অর্থ কি? বইখানা কোন বিষয়ে তাহা সে বিন্দু স্বর্গ বুঝিল না। বইখানা খুলিতেই একদল কাগজ কাটা পোকা নিঃশব্দে বিবর্ণ মার্বেল কাগজের নিচে হইতে বাহির হইয়া ঊর্ধ্বশ্বাসে যেদিক দুচোখ যায় সেদিক দৌড় দিল। অপু বইখানা নাকের কাছে লাগাইয়া নিয়া ঘ্রাণ লইল। কেমন পুরনো গন্ধ! মেটে রঙের পুরো পুরো পাতাগুলোর এই গন্ধটা তাহার বড় ভালো লাগে। গন্ধটায় কেবলই বাবার কথা মনে করাইয়া দেয়। যখন এই গন্ধ সে পায় তখনই কি জানি কেন তাহার বাবার কথা মনে পড়ে। অত্যন্ত পুরনো মার্বেল কাগজের বাধাই করা মলাটের নানা স্থানে চট উঠিয়া গিয়াছে। এই পুরনো বইয়ের উপরই তাহার প্রধান মোহ। সেজন্য সে বইখানা বালিশের তলায় লুকাইয়া রাখিয়া অন্যান্য বই তুলিয়া বাক্স বন্ধ করিয়া দিল। লুকাইয়া পড়িতে পড়িতে এই বইখানিতেই একদিন সে পড়িল বড় অদ্ভুত কথাটা। হঠাৎ শুনিলে মানুষ আশ্চর্য হইয়া যায় বটে, কিন্তু ছাপার অক্ষরে বইখানার মধ্যে এ কথা লেখা আছে যে পড়িয়া দেখিল, পারদের গুণ বর্ণনা করিতে করিতে লেখক লিখিয়াছেন, শকুনির ডিমের মধ্যে পারদ পুড়িয়া কয়েকদিন রোদ্রে রাখিতে হয়। পরে সেই ডিম মুখের ভিতর পুড়িয়া মানুষ ইচ্ছা করিলে শূন্য মর্গে বিচরণ করিবার ক্ষমতা প্রাপ্ত হয়। অপু নিজের চক্ষুকে বিশ্বাস করিতে পারিল না। আবার পড়িল, আবারও পড়িল। পরে নিজের ডাল ভাঙা বাক্সটার মধ্যে বইখানা লুকাইয়া রাখিয়া বাহিরে গিয়া কথাটা ভাবিতে ভাবিতে সে অবাক হইয়া গেল। দিদিকে জিজ্ঞাসা করে, শকুনিরা বাসা বাঁধে কোথায় জানিস দিদি? তাহার দিদি বলিতে পারে না। সে পাড়ার ছেলেদের সতু, নীলু, কিনু, পটল, ন্যাড়া সকলকে জিজ্ঞাসা করে। কেউ বলে সে এখানে নয়, উত্তর মাঠে উঁচু গাছের মাথায়। তাহার মা বকে, এই দুপুরবেলা কোথায় ঘুরে বেড়াস? অপু ঘরে ঢুকিয়া শুইবার ভান করে। বইখানা খুলিয়া সে জায়গাটা আবার পড়িয়া দেখে। আশ্চর্য! এই সহজে উড়িবার ব্যাপারটা কেউ জানে না। হয়তো এই বইখানা আর কাহারও বাড়ি নাই, শুধু তাহার বাবারই আছে। হয়তো এই জায়গাটা আর কেহ পড়িয়া দেখে নাই, শুধু তাহারই চোখে পড়িয়াছে এতদিনে। বইখানার মধ্যে মুখ গুজিয়া আবার সে অঘ্রাণ লয়। সে পুরনো পুরনো গন্ধটা, এই বইয়ে যাহা লেখা আছে তাহার সত্যতা সম্বন্ধে তাহার মনে আর কোনো অবিশ্বাস থাকে না। পারদের জন্য ভাবনা নাই। পারদ মানে পাড়া সে জানে। আয়নার পেছনে পাড়া মাখানো থাকে। একখানা ভাঙা আয়না বাড়িতে আছে, উহা জোগাড় করিতে পারিবে এখন। কিন্তু শকুনির ডিম এখন সে কোথায় পায়? দুপুরে খাওয়া দাওয়ার পরে এক একদিন তাহার দিদিকে ডাকে, আয় শোন অপু, মজা দেখবি আয়। পরে সে এক মুঠো পাতের ভাত লইয়া বাড়ির খিড়কির দোরে বাঁশবাগানে গিয়া হাঁক দেয়, আয় ভুলো। ডাক দিয়ে সে দুর্গা ভাইয়ের দিকে হাসি হাসি মুখে চুপ করিয়া চাহিয়া থাকে, যেন কি অপূর্ব রহস্যপুরীর দুয়ার এখনই তাহাদের চোখের সামনে খুলিয়া যায়। হঠাৎ কোথা হইতে কুকুরটা আসিয়া পড়িতেই দুর্গা হাত তুলিয়া বলিয়া ওঠে, ও এসেছে, কোত্থেকে এলে দেখলি? খুশিতে সে হিহি করিয়া হাসে। রোজ রোজ এই কুকুরকে ভাত খাওয়ানোর ব্যাপারে দুর্গার আমোদ হয় ভারী। তুমি হাঁক দাও, কোথাও কোথাও নেই, চারিদিকে চুপ। ভাত মাটিতে নামাইয়া দুর্গা চোখ বুজিয়া থাকে। আশা ও কৌতূহলের ব্যাকুলতায় বুকের মধ্যে টিপ টিপ করে। মনে মনে ভাবে, আজ ভুলো আসবে না বোধ হয়। দিদি
দেখি কোথা থেকে আসে, আজ কি আর শুনতে পেয়েছে? হঠাৎ ঘনজোরে একটা শব্দ হয়। চক্ষের নিমিষে বন জঙ্গলের লতাপাতা ছিঁড়িয়া খুঁড়িয়া হাঁপাইতে হাঁপাইতে ভুলো কোথা হইতে নক্ষ বেগে আসিয়া জোরে। অমনি দুর্গার সমস্ত গা দিয়া একটা কিসের স্রোত বহিয়া যায়। বিস্ময় ও কৌতুকে তাহার মুখ চোখ উজ্জ্বল দেখায়। মনে মনে ভাবে, ঠিক শুনতে পায় তো, আশা কোত্থেকে? আচ্ছা, কাল একটু চুপি চুপি ডেকে দেব, দেখি তাও শুনতে পাবে। এই আমোদ উপভোগ করিতে করিতে সে মায়ের বকুনি সহ্য করিয়াও রোজ খাইবার সময় নিজে বরং কিছু কম খাইয়া কুকুরের জন্য কিছু ভাত পাতে সঞ্চয় করিয়া রাখে। অপু কিন্তু দিদির কুকুর ডাকিবার মধ্যে কি আমোদ আছে তাহা খুঁজিয়া পায় না। দিদির ওসব মেয়েলি ব্যাপারের মধ্যে সে নাই। অধীর আগ্রহে ভোজনরত শীর্ণ কুকুরটার দিকে সে চাহিয়াও দেখে না, শুধু শকুনির ডিমের কথা ভাবে। অবশেষে সন্ধান মিলিল। হিরু নাপিতের কাঁঠালতলায় রাখালেরা গরু বাঁধিয়া গৃহস্থের বাড়িতে তেল তামাক আনিতে যায়। অপু গিয়া তাহাদের পাড়ার রাখালকে বলিল, তোরা কত মাঠে মাঠে বেড়াস, শকুনির বাসা দেখতে পাস? আমায় যদি একটা শকুনির ডিম এনে দিস, আমি 2 পয়সা দেব। দিন 4 পরে রাখাল তাহাদের বাড়ির সামনে আসিয়া তাহাকে ডাকিয়া কোমরের থলি হইতে 2টা কালো রঙের ছোট ছোট ডিম বাহির করিয়া বলিল, এই দেখো ঠাকুর, এনেছি। তারপর তাড়াতাড়ি হাত বাড়াইয়া বলিল, দেখি। পরে আহ্লাদের সহিত উল্টাইয়া পাল্টাইয়া বলিল, শকুনির ডিম, ঠিক তো? রাখাল সে সম্বন্ধে ভুরি ভুরি প্রমাণ উত্থাপিত করিল। ইহা শকুনির ডিম কিনা এ সম্বন্ধে সন্দেহের কোনো কারণ নাই। সে নিজের জীবন বিপন্ন করিয়া কোথাকার কোন উঁচু গাছের মগডাল হইতে ইহা সংগ্রহ করিয়া আনিয়াছে, কিন্তু 2 আনার কমে দেবে না। পারিশ্রমিক শুনিয়া অপু অন্ধকার দেখিল। বলিল, 2 পয়সা দেব। আর আমার কড়িগুলো নিবি? সব দিয়ে দেব, 1 টিঙে ঠোঙা করি, এই এত বড় বড় সোনা গেটে, দেখবি? দেখাবো। রাখালকে সাংসারিক বিষয়ে অপুর অপেক্ষা অনেক হুঁশিয়ার বলিয়া মনে হইল। সে নগদ পয়সা ছাড়া কোনো রকমেই রাজি হয় না। অনেক দরদম্বরের পর আসিয়া 4 পয়সায় দাঁড়াইল। অপু দিদির দিকে চাহিয়া চিন্তিয়া 2 পয়সা জোগাড় করিয়া তাহাকে ঢুকাইয়া দিল, ডিমের 2টি লইল। তাহা ছাড়া রাখাল কিছু করিয়াও লইল। এই কড়িগুলো অপুর প্রাণ, অর্ধেক রাজত্ব, ও রাজকন্যার বিনিময়ে সেই কড়ি কখনো হাতছাড়া করিত না অন্য সময়। কিন্তু আকাশে উড়িবার আমাদের কাছে কি আর বেগুন বাজি খেলা? ডিমটা হাতে করিয়া তাহার মনটা যেন ফু দেবা রবারের মতো হালকা একটু ফুলিয়া উঠিল। সঙ্গে সঙ্গে যেন একটা সন্দেহের ছায়া তাহার মনে আসিয়া পৌঁছিল। এটুকু এতক্ষণ ছিল না। ডিম হাতে পাওয়ার পর হইতে যেন কোথা হইতে ওটুকু দেখা দিল খুব অস্পষ্ট। সন্ধ্যার আগে আপন মনে নেড়াদের জাম গাছের কাটা গুড়ির উপর বসিয়া সে ভাবিতে লাগিল, সত্যি সত্যি উড়া যাইবে তো? সে উড়িয়া যাইবে কোথায়? মামার বাড়ির দেশে? বাবা যেখানে আছে সেখানে? নদীর ওপারে? শালিক পাখি ময়না পাখির মতো ওই আকাশের গায়ে তারাটা যেখানে উঠিয়াছে? সেই দিনই কি আর পরদিন? সন্ধ্যার আগে একটু দুর্গা সলিতার জন্য ছেঁড়া ন্যাকড়া খুঁজিতেছিল। তাকের হাড়ি কলসির পাশে গোজা সলিতা পাকাইবার ছেঁড়া খোড়া কাপড়ের টুকরার তাল হাতাইতে হাতাইতে কি যেন ঠিক করিয়া তাহার পেছন হইতে গড়াইয়া মেজের উপর পড়িয়া গেল। ঘরের ভেতর অন্ধকার, ভালো করিয়া দেখা যায় না। দুর্গা মেজে হইতে উঠাইয়া লইয়া বাহিরে আসিয়া দেখিল, ও মা, কিসের 2 বড় বড় ডিম এখানে? পড়ে একেবারে গুঁড়ো হয়ে গিয়েছে। দেখেছ কি পাখির ডিম পেড়েছে ঘরের মধ্যে মা? তাহার পর কি ঘটিল সে কথা না তোলাই ভালো। অপু সেদিন রাতে খাইল না। কান্না হৈ হৈ কাণ্ড। তাহার মা ঘটে গল্প করে, ছেলেটার যে কি কাণ্ড! ও মা, এমন কথা তো কখনো শুনিনি। শুনেছ শেষ ঠাকুরনি, শকুনির ডিম দিয়ে মানুষ উঠতে পারে? ওই ওদের বাড়ির রাখাল ছোড়াটা বদমেশের ধুরি, তাকে বুঝি বলেছে সে কোত্থেকে 2 কাকের না কিসের ডিম এনে বলেছে, এই নাও শকুনির ডিম। তাই নাকি আবার 4 পয়সা দিয়ে কিনেছে তার কাছে। ছেলেটা যে কি বোকা, সে আর তোমার কাছে কি বলবো শেষ ঠাকুরজি। কি করি যে এই ছেলেকে নিয়ে আমি? কিন্তু বেচারি সর্বজয়া কি করিয়া জানিবে? সকলের তো কিছু সর্বদর্শন সংগ্রহ পড়ে নাই, বা সকলেই কিছু পারদের গুণও জানে না। আকাশে তাহা হইলে সকলেই উড়িত। অনেকদিন হইতে গ্রামের বৃদ্ধ নত্যরাম দাস বাবাজির সঙ্গে অপুর বড় ভাব। গাঙ্গুলি পাড়ার গৌরবর্ণ দিব্যকান্তি সদানন্দ বৃদ্ধ সামান্য খড়ের ঘরে বাস করেন। বিশেষ গোলমেল ভালোবাসেন না, প্রায় নির্জনে থাকেন। সন্ধ্যার পর মাঝে মাঝে গাঙ্গুলিদের চণ্ডী মণ্ডপে গিয়ে বসেন।
অপুর বাল্যকাল হইতেই হরিহর ছেলেকে সঙ্গে করিয়া মাঝে মাঝে নত্যদম দাসের কাছে লইয়া যাইত। সেই হইতে দুজনের মধ্যে খুব ভাব। মাঝে মাঝে অপু গিয়া বৃদ্ধের নিকট হাজির হয়, ডাক দেয়, দাদু আছো? বৃদ্ধা তাড়াতাড়ি ঘর হইতে বাহির হইয়া তালপাতার চাটাইখানা দাওয়ায় পাতিয়া দিয়ে বলেন, এসো দাদা ভাই, এসো, বসো বসো। অন্যস্থানে অপু মুখ চোরা, মুখ দেওয়া কথা বাহির হয় না, কিন্তু এই সরল শান্ত দর্শন বৃদ্ধের সঙ্গে সে সম্পূর্ণ নিঃসংকোচে মিশিয়া থাকে। বৃদ্ধের সঙ্গে তাহার আলাপ খেলার সঙ্গীদের সঙ্গে আলাপের মতো ঘনিষ্ঠ, বাধাহীন ও উল্লাস ভরা। নত্যদম দাসের কেহ নাই, বৃদ্ধ একাই থাকেন। এক স্বজাতীয় বৈষ্ণবের মেয়ে কাজকর্ম করিয়া দিয়া চলিয়া যায়। অনেক সময় সারা বিকাল ধরিয়া অপু বসিয়া গল্প করে ও শোনে। একথা সে জানে যে নত্যদম দাস বাবাজি তাহার বাবার অপেক্ষাও বয়সে অনেক বড়, অন্নদা রায়ের অপেক্ষাও বড়। কিন্তু এই বয়োবৃদ্ধতার জন্য অপুর কেমন যেন মনে হয় বৃদ্ধ তাহার সতীর্থ। এখানে আসিলে তাহার সকল সংকোচ, সকল লজ্জা আপনা আপনি ঘুচিয়া যায়। গল্প করিতে করিতে অপু মন খুলিয়া হাসে, এমন সব কথা বলে যাহা অন্য স্থানে সে ভয়ে বলিতে পারে না। পাছে প্রবীণ লোকেরা কেহ ধমক দিয়া জ্যাঠা ছেলে বলে। নতদম দাস বলে, দাদু তুমি আমার গৌরব, তোমাকে দেখলে আমার মনে হয় দাদু। আমার গৌরব তোমার বয়সের কি সুন্দর সুন্দর সুশ্রী নিষ্পাপ ছিলেন, ওইরকম ভাব মাখানো চোখ ছিল তারও। অনুষ্ঠানে এ কথা অপুর হয়তো লজ্জা হইতো, এখানে সে হাসিয়া বলে, দাদু তাহলে তো এবার তুমি আমার সেই বইখানার ছবি দেখাও। বৃদ্ধ ঘর হইতে প্রেম ভক্তি চন্দ্রিকা খানা বাহির করিয়া আনেন, তাহার অত্যন্ত প্রিয় গ্রন্থ। নির্জনে পড়িতে পড়িতে তিনি মুগ্ধ বিবর হইয়া থাকেন। ছবি মোট দুখানি। দেখানো শেষ হইয়া গেলে বৃদ্ধ বলিলেন, আমি মরবার সময় বইখানা তোমাকে দিয়ে যাব দাদু, তোমার হাতে বইয়ের অপমান হবে না। তাহার এক শিষ্য মাঝে মাঝে পদ রচনা করিয়া তাহাকে শুনাইতে আসিত। বৃদ্ধ বিরক্ত হইয়া বলিতেন, পদ বেঁধেছ বেশ করেছ, ওসব আমায় শুনিও না বাপু। পদকর্তা ছিলেন বিদ্যাপতি চণ্ডী দাস, তাদের উপর ওসব আমার কানে বাজে, ওসব গিয়ে অন্য কোথাও শোনাও। সহজ সামান্য অনাড়ম্বর জীবনের গতিপথ বহিয়া এখানে কেমন যেন একটা অন্তঃসলীলা মুক্তির ধারা বহিতে থাকে। অপুর মন সেটুকু কেমন করিয়া ধরিয়া ফেলে। তাহার কাছে তাহা তাজা মাটি, পাখি, গাছপালার সাহচর্যের মতো অন্তরঙ্গ আনন্দপূর্ণ ঠেকে বলিয়াই দাদুর কাছে আসিবার আকর্ষণ তাহার এত প্রবল। ফিরিবার সময় অপু নত্যরম দাসের উঠানের কাঁঠাল গাছ হইতে একরাশি মুচুকুন্দ চাপা ফুল কুড়াইয়া আনে। বিছানায় সেগুলো সে রাখিয়া দেয়। তাহার পরে সন্ধ্যায় আলো জ্বলিলেই বাবার আদেশে পড়িতে বসিতে হয়। ঘণ্টা খানেকের বেশি কোনো দিনই পড়িতে হয় না। কিন্তু অপুর মনে হয় কত রাতি যেন উঠিয়া গেল। পরে ছুটি হইতে সে শুইয়া যায়, বিছানায় শুইয়া পড়ে। আর অমনি আজকের দিন সকল খেলাধুলা, সারাদিনের সকল আনন্দের স্মৃতিতে ভরপুর হইয়া বিছানায় রাখা মুচুকুন্দ চাপার গন্ধ তাহার ক্লান্ত দেহমনকে খেলাধুলার অতীত ক্ষণকির জন্য বিরহরাত বালক প্রবাহে অভিমুক্ত কইরা থাকে। বিছানায় উপর হইয়া ফুলের রাশির মধ্যে মুখ ডুবাইয়া সে অনেকক্ষণ ঘ্রাণ লয়। সেদিন তাহার দিদি চুপি চুপি বলে, চড়ুই ভাতি করবি অপু? তাহাদের দৌড় দিয়া পাড়ার সকলে কুলুইচণ্ডীর ব্রতের বনভোজনে গ্রামের পিছনে মাঠে যায়। তাহার মাও যায়, কিন্তু তাহাকে লইয়া যায় না। সেখানে সব নিজের নিজের জিনিসপত্র, অত চাল ডাল তাহাদের নাই। আর বনভোজনে গিয়া সকলে বাহির করে কত কি জিনিস, চাল ডাল ঘি দুধ। তাহার মা বাহির করে শুধু মোটা চাল, মটরের ডাল বাটা, আর দুটি একটি বেগুন। পাশে বসিয়া ভুবন মুখুজ্জের শেষ ঠাকুরনের ছেলেমেয়েরা নতুন আখের গুড়ের পাটালি দিয়া দুধ ও কলা মাখিয়া ভাত খায়। নিজের ছেলেমেয়েদের জন্য তাহার মায়ের মন কেমন করে। তাহার অপুও ওইরকম দুধ কলা দিয়া পাটালি মাখিয়া ভাত খাইতে ভালোবাসে। শান্ত মাঠের ধারে বনে রাঙা সন্ধ্যা নামে। বাঁশবনের পথে ফিরিতে শুধু ছেলের মুখই মনে পড়ে। নীলমণি রায়ের জঙ্গলাকীর্ণ ভিটার বাড়ে ওখানে খানিকটা পথ বন দুর্গা নিজের হাত দিয়া দা কাটিয়া পরিষ্কার করিয়া ভাইকে বলিল, দাঁড়িয়ে দেখ তেঁতুলতলায় মা আসছে কিনা, আমি চাল বের করে নিয়ে আসি শিগগির করে। একটা ভালো নারকেলের মালার 2 পলা তেল চুপি চুপি তেলের ভাটটা হইতে বাহির হইয়া আনিল। অপহৃত মালামাল বাহিরে আনিয়া ভাইয়ের জিম্মা করিয়া বলিল, শিগগির নিয়ে যা, দৌড়ে অপু, ওইখানে রেখে আয়, দেখিস যেন গরু টরুতে খেয়ে না ফেলে। এমন সময়
মাতুর মা তার ছোট ছেলেকে পেছনে লইয়া খিড়কির দৌড় দিয়া উঠানে ঢুকিল। দুর্গা বলিল, এদিক কোত্থেকে তোমরা যে বউ? মতোর মতো বয়সে খুব বেশি না, দেখিতেও মন্দ ছিল না, কিন্তু স্বামীর মৃত্যুর পর হইতে কষ্টে পড়িয়া মলিন ও শীর্ণ হইয়া উঠিয়াছিল। বলিল, কুঠির মাঠে গিয়েছিলাম কাঠ কুড়োতে, বুইচের মালা নেবা? দুর্গা তো বন বাগান খুঁজিয়া নিজের কত বইচি ফল প্রায় তুলে আনে। ঘাড় নাড়িয়া বলিল, সে কিনিবে না। মতর মা বলিল, নেও না দিদি ঠাকুরন, বেশ মিষ্টি বুচি, মধুখালীর বিলের ধার থেকে তুলে এলাম। কচুর হইতে একগাছা মালা বাহির করিয়া দেখায় বলিল, দেখো কত বড় বড়। কাঠ দিয়ে বাজারে যেতি, বিক্রি করতি, পয়সা পেতি বড্ড বেলা হয়ে যাবে। মাতরা ততক্ষণ 1 পয়সা মুড়ি কিনে দিতাম। নেও, পয়সার দুগাছ নেবানি? দুর্গা রাজি হইল না, বলিল, অপু, ঘটিতে 1 গাল খানিক চাল ভাজা আছে, নিয়ে এসে মতর হাতে দিত। উহারা খিড়কির দৌড় দিয়াই পুনরায় বাহির হইয়া গেলে দুজন জিনিসপত্র লইয়া চলিল। চারিদিক বনে ঘেরা, বাহির হইতে দেখা যায় না। খেলাঘরের মাটি ছোবার মতো ছোট্ট একটা হাঁড়িতে দুর্গা ভাত চড়াইয়া দিয়া বলিল, এই দেখ অপু, কত বড় বড় মেটে আলুর ফল নিয়ে এসেছি এক জায়গা থেকে। পুটিদের তালতলা একটা ঝোপের মাথায় অনেকগুলো আছে, ভাত দেব? অপু মহা উৎসাহে শুকনা লতাকুটি কুড়িয়ে আনে। এই তাহাদের প্রথম বনভোজন। অপুর এখনো বিশ্বাস হইতেছিল না যেন সেখানে সত্যিকারের ভাত তরকারি রান্না হইবে, না খেলাঘরের বনভোজন যে কতবার হইয়াছে সেরকম হইবে, ধুলার ভাত, খাপড়ার আলু ভাজা, কাঁঠাল পাতার লুচি। কিন্তু বড় সুন্দর বেলাটি, বড় সুন্দর স্থান বনভোজনের। চারিদিকে বনঝোপ, ওদিকে তেলাকুচা লতার দুলুনি, বেলগাছে তলে জঙ্গলে শেওড়া গাছের ফুলের ঝাড়। আধা পোড়া কটা দুর্বা ঘাসের উপর খঞ্জনি পাখি নাচিয়া নাচিয়া ছুটিয়া বেড়াইতেছিল। নির্জন ঝোপঝাপের আড়ালে নিভৃত নিরালা স্থানটি। প্রথম বসন্তের দিনে ঝোপে ঝোপে নতুন কচি পাতা, ঘেটু ফুলের ঝড় পুরো ভেটাটার আলো করিয়া ফুটিয়া উঠিয়াছে। বাতাবি লেবু গাছটায় কয়দিন কুয়াশার ফুল অনেক ধরিয়া গেল, খোপা খোপা সাদা সাদা ফুল উপরে ঢেকে চোখে পড়ে। দুর্গা আজকাল যেন এই গাছপালা, পথঘাট, এই অতি পরিচিত গ্রামের প্রতি অন্ধিসন্ধিকে অত্যন্ত বেশি করিয়া আঁকড়াইয়া ধরিতেছিল। আসন্ন বিরহের কোনো বিষয়ে এই কত প্রিয় গাবতলাটির পথটি ওই তাহাদের বাড়ির পিছনের বাঁশবন, ছায়াভরা নদীর ঘাটে আচ্ছন্ন থাকে। তাহার অপু, তাহার সোনার খোকা ভাইটি, যাহাকে একবেলা না দেখিয়া সে থাকিতে পারে না, মন হু হু করে, তাহাকে ফেলিয়া সে কতদূর যাইবে? আর যদি সে নাই ফেরে, যদি নিতম পিসির মতো হয়? এই ভিটেটাতেই নিতম পিসি ছিল, বিবাহ হইয়া কতদিন আগে চলিয়া গিয়াছে, আর বাপের ভিটাতে ফিরে আসে নাই। অনেক কাল আগের কথা, ছেলেবেলা হইতে গল্প শুনিয়া আসিতেছে। সকলে বলে বিবাহ হইয়াছিল মুর্শিদাবাদ জেলায়। কে কত দূরে, কোথায়, কেহ আর তাহার খোঁজ খবর করে না, আছে কি নাই কেহ জানে না। বাপকে পিত পিসি আর দেখে নাই, মাকে আর দেখে নাই, ভাই বোনকেও না, সব একে একে মরিয়া গিয়াছে। মাগো, মানুষ এমন করিয়া নিষ্ঠুর হয়? কেন তাহার খোঁজ আর কেউ করে নাই? কতদিন সে নির্জনে এই নিতম পিসির কথা ভাবিয়া চোখের জল ফেলিয়াছে। আর যদি হঠাৎ সে দেখিয়া আসে, ফিরে আসে, যদি ঘোর জঙ্গল ভরা জনশূন্য বাপের ভিটা দেখিয়া কি ভাবে? তাহারাও যদি ওই রকম হয়, ওই তাহার বাবাকে, মাকে, অপুকে ছাড়িয়া আর কখনো দেখা হইবে না, কখনো না, কখনো না। এই তাহাদের বাড়ি, গাবতলা, ঘাটের পথ। ভাবিলে গা শিহরিয়া ওঠে। দরকার নাই, কি জানি কেন আজকাল তাহার মনে হয় এই কিছু তাহার জীবনে শীঘ্র ঘটিবে। একটা এমন কিছু জীবনে শীঘ্রই আসিতেছে যাহার কখনো আসে নাই। দিনরাতে খেলাধুলায় কাজকর্মের ফাঁকে ফাঁকে এই কথা তাহার প্রায় মনে হয়। ঠিক সে বুঝিতে পারে না তাহা কি বা কেমন করিয়া সেটা আসিবার কথা মনে ওঠে। তবুও মনে হয়, কেবলই মনে হয় তাহা আসিতেছে, আসিতেছে, শীঘ্রই আসিতেছে। চড়ুই ভাতের মাঝামাঝি অপুদের বাড়ির উঠানে কাহার ডাক শোনা গেল। দুর্গা বলিল, বিনের গলা যেন, নিয়ে আয় তো ডেকে অপু। একটু পরে অপুর পেছনে পেছনে দুর্গার সমবয়সী একটা কালো মেয়ে আসিল। একটু হাসিয়া যেন কতকটা সগ্রমের সুরে বলিল, কি হচ্ছে দুর্গা দিদি? দুর্গা বলিল, আয় না বিনি, চড়ুই ভাতি করছি, বস। মেয়েটির ওপাড়ার কালীনাথের চক্রবর্তীর মেয়ে, পরনে আধময়লা শাড়ি, হাতে সরু সরু কাচের চুড়ি, একটু লম্বা গড়ন, মুখ নিতান্ত সাদাসিধে।
তাহার বাপ যুগীর বামুন বলিয়া সামাজিক ব্যাপারে পাড়ায় তাহাদের নিমন্ত্রণ হয় না। গ্রামের একপাশে অত্যন্ত সংকুচিতভাবে বাস করে। অবস্থাও ভালো নয়। যিনি দুর্গার ফরমাইশ খাটিতে লাগিল খুব। বেড়াইতে আসিয়া হঠাৎ সে যেন একটা লাভজনক ব্যাপারের মধ্যে আসিয়া পড়িয়াছে। এখন ইহারা তাহাকে সে উৎসবের অংশীদার স্বীকার করিবে কিনা করিবে, এরূপ একটা দ্বিধামিশ্রিত উল্লাসের ভাব তাহার কথাবার্তায় ভাবভঙ্গিতে প্রকাশ হইতেছিল। দুর্গা বলিল, বিনি, আর দুটো শুকনো কাঠ দেখতো, আগুনটা জ্বলছে না ভালো। বিনি যখন কাঠ আনিতে ছুটিল এবং একটু পরে এক বোঝা শুকনো বেলের ডালা নিয়ে হাজির করিয়া বলিল, এতে হবে দুর্গা দিদি, না আর আনবো? দুর্গা যখন বলিল বিনি এসেছে, ও তো এখানে খাবে, আর দুটো চাল নিয়ে আয় অপু। বিনির মুখখানা খুশিতে উজ্জ্বল হইয়া উঠিল। খানিকটা পরে বিনি জল আনিয়া দিল। আগ্রহের সুরে জিজ্ঞাসা করিল, কি কি তরকারি দুর্গা দিদি? ভাত নামাইয়া দুর্গা তেলটুকু দিয়া বেগুন তাহাতে ফেলিয়া দিয়া ভাজে। খানিকটা পরে সে অবাক হইয়া ছোবার দিকে চাহিয়া থাকে। অপুকে ডাকিয়া বলে, ঠিক একেবারে সত্যিকারে বেগুন ভাজার মতো রং হচ্ছে, দেখছিস অপু? ঠিক যেন মার রান্না বেগুন ভাজা, না? অপুরও ব্যাপারটা আশ্চর্য বোধ হয়। তাহারও এতক্ষণ যেন বিশ্বাস হইতেছিল না যে তাহাদের বনভোজনে সত্যিকারের ভাত, সত্যিকারের বেগুন ভাজা সম্ভবপর হইবে। তাহার পর তিনজনে মহা আনন্দে কলার পাতে খাইতে বসে। শুধু ভাত আর বেগুন ভাজা, আর কিছু না। অপু গ্রাস মুখে তুলিবার সময় দুর্গা সেদিকে চাহিয়া ছিল। আগ্রহের সঙ্গে জিজ্ঞাসা করে, কেমন হয়েছে রে বেগুন ভাজা? অপু বলে, বেশ হয়েছে রে দিদি, কিন্তু নুন হয়নি যেন। লবণের রন্ধনের উপকরণের তালিকা হইতে ইহারা অদ্য একেবারেই বাদ দিয়েছে, লবণের বালাই রাখে নাই। কিন্তু মহাখুশিতে তিনজনে কোষে মোটে আলুর ফল আর পাঞ্চে আতপরা বেগুন ভাজা দিয়া চড়ি ভাতির ভাত খাইতে বসিল। দুর্গার এই প্রথম রান্না। বিস্ময় মিশানো আনন্দের সঙ্গে নিজের হাতে শিল্প সৃষ্টি উপভোগ করিতেছিল। এই বন ঝোপের মধ্যে, এই শুকনো আতা পাতার রাসের মধ্যে, খেজুর তলায় করিয়া পড়া খেজুর পাতার পাশে বসিয়া সত্যিকারের ভাত তরকারি খাওয়া। খাইতে খাইতে দুর্গা অপুর দিকে চাহিয়া হি হি করিয়া খুশির হাসি হাসিল। খুশিতে ভাতের দলা তাহার গলার মধ্যে আটকায় যাইতেছিল যেন। বিনি খাইতে খাইতে ভয়ে ভয়ে বলিল, একটু তেল আছে দুর্গাদি, মেটে আলুর ফল ভাতে মেখে খেতাম। দুর্গা বলিল, অপু, ছুটে নিয়ে একটু তেল। যেন জীবনের শত শত পুলকের ভাণ্ডার, কত আনন্দ মুহূর্তের আলো জ্যোৎস্নার অবদানে মণ্ডিত ইহাদের সে মাধুরীময় জীবনযাত্রা সবে তো আরম্ভ। অনন্ত যে জীবন পথ দূর হইতে বহুদূরে দৃষ্টির কোনো উপরে সর্পিত, সে পথের ইহারা নিতান্ত ক্ষুদ্র পথিক দল। পথের বাঁকে ফুল ফুলে দুঃখে সুখে ইহাদের অভ্যর্থনা একেবারে নতুন। আনন্দ, আনন্দ প্রসারের আনন্দ। জীবনের মাঝে মাঝে যে আড়াল আছে, বিশাল তুষারমৈলী গিরি সংকটের ওদিকে যে পথটা দেখিতেছে, তাহার আনন্দ, আজকের আনন্দ। সামান্য সামান্য ছোটখাটো তুচ্ছ জিনিসের আনন্দ। অপু বলিল, মাকে কি বলবি দিদি? আবার ওবেলা ভাত খাবি? ধুর, মাকে কখনো বলি? সন্ধ্যের পর দেখিস খিদে পাবে এখন। যুগীর বামুন বলিয়া পাড়ার জল খাইতে চাহিলে লোকে ঘটিতে করিয়া জল খাইতে দেয়, তাহাও আবার মজিয়া দিতে হয়। বিনি দু একবার ইতস্তত করিয়া অপুর গ্লাসটা দেখাইয়া বলিল, আমার গালে একটু জল ঢেলে দাও তো অপু, জল তেষ্টা পেয়েছে। অপু বলিল, নাও না বিনিদি, তুমি নিয়ে চুমুক দিয়ে খাও না। তবুও যেন বিনির সাহস হয় না। দুর্গা বলিল, নে না বিনি, গ্লাসটা নিয়ে খা না। খাওয়া দাওয়া হইয়া গেলে দুর্গা বলিল, হাঁড়িটা ফেলা হবে না কিন্তু, আবার একদিন বনভোজন করব, কেমন তো? ওই কুল গাছটার উপর টাঙিয়ে রেখে দেব। অপু বলিল, হ্যাঁ, ওখানে থাকবে কি না? মোতের মা কাঠকুড়াতে আসে, দেখতে পেলে নিয়ে যাবে দিদি, ভারী চোর। একটা ভাঙা পাঁচিলের ঘুরঘুটির মধ্যে ছোবাটা দুর্গা রাখিয়া দিল। অপু বুক টিপ টিপ করিতেছিল। ওই ঘুরঘুটিটার উপরে আর ছোট একটা ঘুরঘুটি আছে, তাহার মধ্যে অপু লুকাইয়া চুরুটের বাক্স রাখিয়া দিয়াছে। দিদি সেদিকে যদি যাইয়া পড়ে। ন্যাড়াদের বাড়িতে কিছুদিন আগে ন্যাড়ার ভগ্নিপতি ও তাহার এক বন্ধু আসিয়াছিল। কলিকাতার কাছে কোথায় বাড়ি, খুব বাবু, খুব চুরুট খায়। ওই একবার খাইল, আবার এই খাইতেছে। অপুর মনে অত্যন্ত ইচ্ছা হইয়াছিল সে একবার চুরুট খাইয়া দেখিবে কেমন লাগে। সে ন্যাড়ার সঙ্গে পরামর্শ করিয়া গ্রামের হরিশ যুগীর দোকান হইতে 3 পয়সার রাঙা কাগজে মোড়া 10টি চুরুট কিনে আনে। সেদিন ওই ঘন জঙ্গলের মধ্যে একা বসিয়া চুপি চুপি একটা চুরুট ধরাইয়াছিল। ভালো লাগে নাই, তেতো তেতো,
কেমন একটা ঝাঁজ। দুটান দিয়াই সে আর খাইতে পারে নাই, কিন্তু তাহার ভাগ্যে বাটির 4টি চুরুট সে ফেলিয়াও দিতে পারে নাই। ন্যাড়া ভগ্নিপতির নিকট সংগৃহীত একটা খালি চুরুটের বক্সে সে ওই পোড়াভিটার জঙ্গলে ভাঙা পাঁচিলের ঘুলঘুটিতে লুকায় রাখিয়া দিয়াছে। প্রথম চুরুট খাইবার দিন চুরুট টানা শেষ হইয়া গেলে ভয় তার বুকের মধ্যে কেমন করিয়া উঠিতেছিল, পাছে মুখের গন্ধে মা টের পায়। পাকা কুল আনিয়া অনেক করিয়া খাইয়া নিজের মুখের হা হইতে পাতিয়া ধরিয়া অনেকবার পরীক্ষা করিয়া তবে সে সেদিন পুনর্বার মনুষ্য সমাজে প্রবেশ করিয়াছিল। যাই বুঝি আজ বামাল শূন্য ধরা পড়িয়া, কিন্তু দিদির পাঁচিলের ওপাটে যাইবার দরকার হয় নাই, এ পিঠেই কাজ সারা হইয়া যায়। কথাটা সর্বজয়া ঘাটে গিয়া পাড়ার মেয়েদের মুখে শুনিল। আজ কয়েকদিন হইতে নীরেনের সঙ্গে অন্নদা রায়ের, বিশেষ করিয়া তাহার ছেলে গোকুলের মনন্তর চলিতেছিল। কাল দুপুরবেলা নাকি খুব ঝগড়া ও চেঁচামেচি বাঁধে। ফলে কাল রাতেই নীরেন জিনিসপত্র লইয়া এখান হইতে চলিয়া গিয়াছে। অন্নদা রায়ের প্রতিবেশী যজ্ঞেশ্বর দীর্ঘির স্ত্রী হরিমতি বলিতেছিলেন, সত্যি মিথ্যে জানি না, কদিন থেকে তো নানা রকম কথা শুনতে পাচ্ছি। আমি বাপু বিশ্বাস করি নে, বইটে তেমন নয়। আবার নাকি শুনলাম নীরেন লুকিয়ে টাকা নিয়েছে। বউ নাকি টাকা কোথায় পাঠিয়েছিল, নীরেনের হাতে লেখা রসিদ ফিরে এসেছে, গোকুলের হাতে পড়েছে ওইসব। যাক বাপু, সেসব পরের কুচ্ছ শুনে কি হবে। নীরেন শুনলাম বলছে আপনারা সকলে মিলে একজনের উপর অত্যাচার করতে পারেন, তাতে দোষ হয় না। আপনারা যা ভাবেন ভাবুন, বউ ঠাকুরন একেবারে হুকুম করুন, আমি ওকে এই দণ্ডে আমার হারানো মায়ের মতো মাথায় করে নিয়ে যাব। তারপর আপনারা যা করবার করবেন। তারপর খুব হইচই খানিকক্ষণ হলো। সন্ধ্যের আগেই সে গয়লাপাড়া থেকে একখানা গাড়ি ডেকে আনলেন, জিনিসপত্র নিয়ে চলে গেল। সর্বজয়া কথাটা শুনিয়া দমিয়া গেল। ইতিমধ্যে স্বামীকে দিয়া অন্নদা রায়কে নীরেনের বাড়ির নিকট ওই বিবাহের সম্বন্ধে পত্র লিখিতে অনুরোধ করিয়াছে। নীরেনের আরো 2বার বাড়িতে নিমন্ত্রণ করিয়াছিল। ছেলেটিকে তাহার অত্যন্ত পছন্দ হইয়াছে। হরিহর তাহাকে অনেকবার বুঝাইয়াছে নীরেনের পিতা বড়লোক, তাহাদের ঘরে তিনি কি আর পুত্রের বিবাহ দিবেন। সর্বজয়া কিন্তু আশা ছাড়ে নাই, তাহার মনের মধ্যে কোথায় যেন সাহস পাইয়াছে। এই বিবাহের যোগাযোগ যেন দুরাশা নয়, ইহা ঘটিবে। হরিহর মনে মনে বিশ্বাস না করিলেও স্ত্রীর অনুরোধে অন্নদা রায়কে একবার তাগিদ দিয়াছিল বটে, কিন্তু এখন যেন বড় বিপদ ঘটিল। ইতিমধ্যে একদিন পথে দুর্গার সঙ্গে গোকুলের বউয়ের দেখা হইল। সে চুপি চুপি দুর্গাকে অনেক কথা বলিল। নীরেন কেন চলিয়া গেল তাহারই ইতিহাস বলিতে বলিতে তাহার চোখ ছাপাইয়া ঝরঝর করিয়া জল পড়িতে লাগিল। এরকম ঝাঁটালাঠি খেয়েই দিন যাবে, কেউ নেই দুর্গা। তাই কি ভাইটা মানুষ? কোথাও যে সেদিন জুটব সে জায়গা নেই। সহানুভূতিতে দুর্গার বুক ভরিয়া উঠিল। সঙ্গে সঙ্গে খুড়িমার কলঙ্কের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও তাহার দুঃখে সান্ত্বনাসূচক নানা কথা অস্পষ্টভাবে তাহার মনের মধ্যে জোর পাকাইয়া উঠিল। সব কথা গুছাইয়া বলিতে না পারিয়া শুধু বলিল, ওই সখী ঠাকুরমা যা লোক, বলুক গেনা, সে করবে কি। কেঁদো না খুড়িমা লক্ষ্মীটি, আমি রোজ যাব তোমার কাছে। সর্বজয়া শুনিয়া আগ্রহের সুরে জিজ্ঞাসা করিল, বৌমা কি বললে দুর্গা? তা নীরেনের কথা কিছু হলো নাকি? দুর্গা লজ্জিত সুরে বলিল, তুমি কাল জিজ্ঞেস করো না ঘাটে, আমি জানি নে। অপু একবার জিজ্ঞাসা করিল, খুড়িমার কাছে কি শুনলি? মাস্টারমশাই আর আসবেন না? দুর্গা ধমক দিয়া কহিল, তা আমি জানি নাকি, যা। পরন্ত রোদে ছায়া বড় পটটি কেমন যেন মন কেমন করে কারা। তার ভাইটার জন্য এরকম তাহার হয়, কতবার হইয়াছে। বেশিক্ষণ ধরিয়া যদি সে বাড়ি না থাকে, কি ভাইকে না দেখে, ভাইয়ের রাশি রাশি কাল্পনিক দুঃখের কথা মনে হইয়া মনের মধ্যে কেমন করে। তাহারও মন দুধে আলতা রঙের সোনার পুতুলের মতো ভাইটা ময়লা আচ্ছেরা মতো একটা কাপড় পরিয়া বাড়ির দরজার সামনে আপন মনে একা একা কড়ি চালিয়া বেগুন বিচি খেলিতেছে। তাহার কাছে পয়সা চায় এটা ওটা কিনিতে, সে দিতে পারে না। ভারী কষ্ট হয় মনে। দিন কয়েক পরে ভুবন মুখুজ্জের বাড়ি রানুর দিদি বিবাহ শেষ হইয়া গিয়াছে বটে, কিন্তু এখনো কুটুম্বিনীর কাছে কেউ যায় নাই। ছেলে মেয়েও অনেক। একটা ছোট্ট মেয়ের সঙ্গে দুর্গার বেশ আলাপ হইয়াছে, তাহার নাম টুনি। তাহার বাপও আসিয়াছিল। আজ দুপুরের পর স্ত্রী ও কন্যাকে কিছুদিনের জন্য এখানে রাখিয়া কর্মস্থানে গিয়াছেন। ঘণ্টাখানেক পরে শেষ ঠাকুরন এ ঘরে কি কাজ করিতেছিলেন, টুনির মায়ের গলা তাহার কানে গেল। শেষ ঠাকুরন দালানে আসিয়া বলিলেন, কি রে হাসি, কি? টুনিমা উত্তেজিতভাবে ও ব্যস্তভাবে বিছানাপত্র বালিশের তলা হাতড়াইতেছে, উকি মারিতেছে,
তোষক উল্টাইয়া ফেলিয়াছে। বলিল, এই একটু আগে আমার এই সোনার সিন্দুকের কৌটাটা এই বিছানার পাশে এইখানটায় রেখেছি। খোকা দোলায় চেঁচিয়ে উঠল। উনি বাড়ি থেকে এলেন, আর তুলতে মনে নাই। কোথায় গেল তার পাচ্ছি নে। শেষ ঠাকুরন বলিলেন, ও মা, সে কি, হাতে করে নিয়ে যাসনি তো? না দিদিমা, এখানেই রেখে গেলুম, বেশ মনে আছে, ঠিক এইখানেই। সকলে মিলিয়া খানিকক্ষণ চারিদিকে খোঁজাখুঁজি করা হইল, কোটার সন্ধান নাই। শেষ ঠাকুরন জিজ্ঞাসা করিয়া জানালেন, দালানের প্রথম ওই বাড়িটা ছেলেমেয়ে ছিল, তারপর খাওয়ার ডাক পড়িলে ছেলেমেয়েরা সব খাবার খাইতে যায়। তখন বাইরের লোকের মধ্যে ছিল দুর্গা। শেষ ঠাকুরনের ছোট মেয়ে ঢেপি চুপি চুপি বলিল, আমরা যে খাবার খেতে গেলাম, দুর্গাদি তখন দেখি যে খিড়কির দৌড় দিয়ে বেরিয়ে যাচ্ছে, এইমাত্র আবার এসেছে। শেষ ঠাকুরন চুপি চুপি কি পরামর্শ করিলেন। পরে রুক্ষ সুরে দুর্গাকে বলিলেন, কৌটো দিয়ে দে দুর্গা, কোথায় রেখেছিস বল, বার কর এক্ষুনি বলছি। দুর্গার মুখ শুকাইয়া এইটুকু হইয়া গিয়াছিল। শেষ ঠাকুরনের ভাবভঙ্গিতে তাহার জীব যেন মুখের মধ্যে জড়াইয়া গেল। অস্পষ্টভাবে কি বলিল ঠিক ভালো বোঝা যায় না। টুনির মা এতক্ষণে কোনো কথা বলিলেন না। একজন ভদ্রঘরের মেয়েকে সকলে মিলিয়া চোর বলিয়া ধরতে একটু অবাক হইয়া গিয়াছিল। বিশেষত দুর্গাকে সে কয়েকদিন সেখানে দেখিয়াছে। বেশ চেহারা বলিয়া দুর্গাকে পছন্দ করে। সে চুরি করিবে, ইহা কি করিয়া সম্ভব? সে বলিল, ও নেয়নি বোধ হয় শেষজি, ও কেন? শেষ ঠাকুরন বলিলেন, তুমি চুপ করে থাকো না, তুমি ওর কিছু জানো, নিয়েছে কি নেয়নি? আমি জানি ভালো করে। একজন বলিলেন, তা নিয়ে থাকিস বের করে দে, নয়তো কোথায় আছে বল, আপদ চুকে গেল, দিয়ে দে লক্ষ্মীটি, কেন মিথ্যে? দুর্গা যেন কেমন হইয়া গিয়াছিল, তাহার পা ঠক ঠক করিয়া কাঁপিতেছিল। সে দেয়ালে ঠেস দিয়া দাঁড়াইয়া বলিল, আমি তো জানি না কাকিমা, আমি তো। শেষ ঠাকুরন বলিলেন, বললেই আমি শুনবো, ঠিক ওই নিয়েছে, ওর ভাব দেখে আমি বুঝতে পেরেছি। আচ্ছা, ভালো কথাই বলছি, কোথায় রেখে দিয়েছিস বল, দে জিনিসটা, দিয়ে দে, তোর কিছু বলবো না আমি, আমার জিনিস পেলেই হলো। পূর্বোক্ত কুটুম্বিনী বলিলেন, ভদ্রলোকের মেয়ে চুরি করে কোথাও শুনিনি তো কখনো, এই পাড়াতেই বাড়ি নাকি? শেষ ঠাকুরন বলিলেন, তুমি ভালো কথার কেউ নও, দেখবে তুমি মজাটা এবার। আমি আমার বাড়ির জিনিস নিয়ে হজম করতে গিয়েছো, এ কি যাতা পেয়েছো বুঝি, তোমায় আমি আজ। পরে তিনি দুর্গার হাতখানা ধরিয়া হিড় হিড় করিয়া টানিয়া তাহাকে দালানে ঠিক মাঝখানে আনিয়া বলিলেন, দুর্গা, বল, এখনো কোথায় রেখেছিস, বলবি নাই? না, তুমি জানো না, তুমি জানো না খুকি, তুমি কিচ্ছু জানো না, শিগগির বল, নইলে দাঁতের পাটি একেবারে ভেঙে সব গুঁড়ো করে ফেলবো এখন, বল শিগগির, বল এখনো বলছি। টুনির মা হাত ধরিয়া আগাইয়া আসিতেছিল। একজন কুটুম্বিনী বলিলেন, রসো না, দেখছো না, ওই ঠিক নিয়েছে, চোরের মারই ওষুধ, দিয়ে দাও, এখনই মিটে গেল, কেন মিথ্যে? দুর্গার মাথার মধ্যে কেমন করিতেছিল। সে অসহায়ভাবে চারিদিকে চাহিয়া অতি কষ্টে শুকনো জীবে জড়াইয়া উচ্চারণ করিল, আমি তো জানি না কাকিমা, ওরা সব চলে গেল, আমিও তো। কথা বলিবার সময় সে ভয়ে আড়ষ্ট হইয়া শেষ ঠাকুরনের দিকে চোখ রাখিয়া দেয়ালের দিকে ঘেঁষিয়া যাইতে লাগিল। পরে সকলে মিলিয়া আরো খানিকক্ষণ তাহাকে বুঝাইল, তাহার সে এক কথা, সে জানে না। কে একজন বলিল, পাকা চোর। টেপি বলিল, বাগানের আমগুলো তলায় পড়বার জো নেই কাকিমা। শেষে কথা বলিতেই বোধহয় শেষ ঠাকুরনের কোন ব্যথায় ঘা লাগিল। তিনি হঠাৎ বাজখার মতো আওয়াজ ছাড়িয়া বলিয়া উঠিলেন, তবে রে পাজি, নোচ্ছার চোরের চোর, তুই জিনিস নিবি না, দেখি তুমি দাও কি না দাও। কথা শেষ না করিয়াই তিনি দুর্গার উপর ঝাঁপাইয়া পড়িয়া তাহার মাথাটা লইয়া সজোরে দেয়ালে ঠুকিতে লাগিলেন। বল কোথায় রেখেছিস, বল এক্ষুনি, বল শিগগির বল। টুনির মা তাড়াতাড়ি আসিয়া শেষ ঠাকুরনের হাত ধরিয়া বলিলেন, করেন কি, করেন কি শেষদি, ঠাক দে আমার কুকুরটাটা, ওরকম করে মারেন কেন, ছেড়ে দিন, থাক, হয়েছে, ছাড়ুন, ছি। টুনির মা দেখিয়া কাঁদিয়া উঠিল। পূর্বোক্ত কুটুম্বিনী বলিলেন, এহ, রক্ত পড়ছে যে। দুর্গার নাক দিয়া ঝরঝর করিয়া রক্ত পড়িতেছে কেহ লক্ষ্য করে নাই। বুকের কাপড়ের খানিকটা রক্তরঙা হইয়া উঠিয়াছে। টুনির মা বলিলেন, শিগগির একটু জল নিয়ে আয় টেপি, রোয়াকের বালতিতে আছে দেখ। চেঁচামেচি ও হৈ হৈ শুনিয়া পাশের বাড়ির কামারদের ঝি বউরা সব দেখিতে আসিল। রানুর মা এতক্ষণ ছিলেন না। দুপুরে খাওয়া দাওয়ার পর কামার বাড়ি বসিয়া গল্প করিতেছিলেন, তিনিও আসিলেন।
মারের চোটে দুর্গার মাথার মধ্যে ঝাঁঝা করিতেছিল। সে দিশেহারা ভাবের ভিড়ের মধ্যে একেবারে চাহিয়া কি দেখিল। জল আসিলে রানুর মা তাহার চোখে মুখে জল দিয়া তাহাকে ধরিয়া বসাইলেন। তাহার মাথার মধ্যে কেমন ঝিমঝিম করিতেছে। সে দিশেহারা ভাবে বলিল। রানুর মা বলিলেন, অমন করে কি মারলে শেষদি? রোগা মেয়েটা, ছি, তোমরা ওকে চেনোনি এখনো। চোরের মারা ছাড়া ওষুধ নেই বলে এই দিলুম। মারার এখনো হয়েছে কি? না পাওয়া গেলে ছাড়বো নাকি? হরি রায় আমার জন্য শুলে ফাঁসি দেয় এরপর। রানুর মা বলিলেন, হয়েছে, এখন একটু সামনে দাও শেষদি, যে কাণ্ড করেছ। টুনির মা বলিল, ও মা, এত হবে জানলে কৌটোর কথা বলতো। চাই না আমার কৌটো, ওকে ছেড়ে দাও শেষদি। শেষ চাকরণ এত সহজে ছাড়িতেন কিনা বলা যায় না, কিন্তু জন্ম তো তাহার বিরুদ্ধে রায় দিতে গেল। কাজেই তিনি আসামিকে ছাড়িয়ে দিতে বাধ্য হইলেন। রানুর মা তাহাকে ধরিয়া ওদিকের দরজা খুলিয়া খিড়কির উঠানে বাহির করিয়া দিলেন। বলিলেন, খুব খেনে আজ বাড়ি থেকে বেরিয়েছিলে, যা হোক, যা আস্তে আস্তে যা, দেবী খিড়কিটা ভালো করে খুলে দে। দুর্গা দিশেহারাভাবে খিড়কি দিয়া বাহির হইয়া গেল। মেয়ে ছেলেও যাহারা উপস্থিত ছিল সকলে চাহিয়া দেখিতে লাগিল। একজন বলিল, তবুও তো স্বীকার করলে না, কিরকম দেখছো একবার? চোখ দিয়ে কিন্তু এক ফোঁটা জল পড়ল না। রানুর মা বলিলেন, জল পড়বে কি, বয়েই শুকিয়ে গিয়েছে, চোখে কি আর জল আছে? ওই রকম করে মারলে শেষদি। গ্রামে বারোয়ারি চড়ক পূজার সময় আসিল। গ্রামের বৈদ্যনাথ মজুমদার চাঁদার খাতা হাতে বাড়ি বাড়ি চাঁদা আদায় করিতে আসিলেন। হরিহর বলিল, না খুড়ো, এবার আমার 1 টাকা চাঁদা ধরে আনা হয়েছে, 1 টাকা দেবার কি আমার অবস্থা? বৈদ্যনাথ বলিলেন, না হে না, এবার নীলমণি হরহর দল, ওই রকম দলটি এ অঞ্চল আর কেউ চক্ষেও দেখেনি। এবার পালাপাড়ার বাজারে মহেশ শেখরার বালক কোত্তেনের দল গাইবে, তার সঙ্গে পাল্লা দেয়া চাই। বৈদ্যনাথ এমন ভাব দেখাইলেন যেন নিশ্চিন্তপুর বাসীগণের জীবন মরণ ওই প্রতিযোগিতার সাফল্যের উপর নির্ভর করিতেছে। অপু একটা কঞ্চি টানতে টানতে বাড়িতে ঢুকিয়া বলিল, পাকা কঞ্চি বাবা, তোমার খুব ভালো কলম হবে। ডোবার ধারে বাঁশতলায় পড়িয়াছিল, কুড়িয়ে আনলাম। পরে সে হাসি মুখে সেটা কতটা উঁচু করিয়া দেখাইয়া বলিল, হবে না বাবা তোমার কলম? কেমন পাকা না? চড়কের আর বেশি দেরি নাই। বাড়ি বাড়ি গাজনের সন্ন্যাসী নাচিতে বাহির হইয়াছে। দুর্গা ও অপু আহার নিদ্রা ত্যাগ করিয়া সন্ন্যাসী দলের পিছনে পেছনে পাড়ায় পাড়ায় ঘুরিয়া বেড়াইল। অন্যান্য গৃহস্থ বাড়ি হইতে পুরনো কাপড় নেয়, চাল পয়সা দেয়, কেউ বা ঘড়া নেয়, তাহারা কিছুই দিতে পারে না 2 টাকা চাল ছাড়া। এজন্য তাহাদের বাড়ি এ দলের কেউই যায় না, আসে না। 10-12 দিন সন্ন্যাসী নাচনের পর চড়কের পূর্বরাত্রে নীল পূজা আসিল। নীল পূজার দিন বৈকালে ছোট একটা খেজুর গাছের সন্ন্যাসীর কাটা ভাঙে। এবার দুর্গা আসিয়া খবর দিল, প্রতি বছরে সে গাছটাতে এবার কাটা ভাঙা হইবে না। নদীর ধারে আর একটা গাছ সন্ন্যাসীর এবার পূর্ব হইতেই ঠিক করিয়াছে। পাড়ার ছেলেদের সঙ্গে দল বাঁধিয়া দুর্গা অপু সেখানে গিয়া জোটে। তারপর কাটা ভাঙার নাচ হইয়া গেলে সকলে চড়ক তলাটিতে একেবারে বেড়াইতে যায়। খেজুরের ডাল দিয়া নীল পূজার মণ্ডপ ঘিরিয়াছে। চড়কতলার মাঠে শেওড়া বন, অন্যান্য জঙ্গল কাটিয়া পরিষ্কার করা হইয়াছে। সেখানে ভুবন মুখুজ্জের বাড়ির মেয়েদের সঙ্গে দেখা হইল। রানী, পুটি, টুনু, এদের বাড়িতে কড়া শাসন আছে। দুর্গার মতো টোটো করিয়া সেখানে সেখানে বেড়াইবার হুকুম নাই। অতি কষ্টে বলিয়া কহিয়া ইহারা চড়কতলা পর্যন্ত আসিয়াছে। টুনু বলিল, আজ রাতে সন্ন্যাসীরা শ্মশান জাগতে হবে। রানী বলিল, আহা, তা বুঝি আর জানি নে? একজন মরা হবে, তাকে বেঁধে নিয়ে যাবে শ্মশানে সেই ছাতিম তলায়, তাকে আবার বাঁচাবে, তারপর মরার মুন্ডু নিয়ে আসবে, ছড়া বলতে বলতে আসবে, ওসব মন্তর আছে। দুর্গা বলিল, আমি জানি ওদের ছড়া, শুনবি? বলবো। স্বর্গ থেকে এলো রথ, নামলো খেতুতলে, 24 কোটি বান বর্ষা শীষের সঙ্গে চলে, সত্যযুগের মরা আর আউল যুগের মাটি, শিব শিব বলরে ভাই, ঢাকে দাও কাঠি। পরে হাসিয়া বলে, কেমন চমৎকার এবার গোষ্ঠবিহের পুতুল হয়েছে রে নীলুদা। দাশু কুমোরের বাড়ি দেখে এলাম, দেখিসনি রানু? পুটি বলিল, সত্যিকার মরার মুন্ডু রানুদি? নয়তো কি, অনেক রাতে যদি আসিস তো দেখতে পাবি। চল ভাই, আমরা বাড়ি যাই, আজ রাতটা ভালো নয়। আয় রে অপু, দুর্গাদি, আয়। অপু বলিল, কেন ভালো নয় রানুদি? আজ কি হবে রাতে? রানী বলল, সেসব কথা বলতে নাই, তুই আয় বাড়ি। অপু গেল না, কিন্তু দুর্গা ওদের দলের সঙ্গে চলিয়া গেল।
তারপর হঠাৎ মেঘ করিল, সন্ধ্যার মেঘে ঘনীভূত করিয়া তুলিল। অপু বাড়ি ফিরিতেছে, পথে জনপ্রাণী নাই। সন্ধ্যা হইতে শ্মশানের ও মরার মুণ্ডের গল্প শুনিয়া তাহার কেমন ভয় ভয় করিতেছে। মোড়ের বাঁশবাগানের কাছে আসিয়া মনে হইল কিসের যেন কটুগন্ধ বাহির হইতেছে। সে দ্রুত পদে চলিতে লাগিল। আর একটুখানি গিয়া ন্যাড়ার ঠাকুরমার সঙ্গে দেখা। ন্যাড়ার ঠাকুরমা নীল পূজার নৈবেদ্য হাতে চরকতলায় পূজা দিতে যাইতেছে। অপু অন্ধকারে প্রথমটা চিনিতে পারে নাই, পরে চিনিয়া বলিল, কিসের গন্ধ বেরিয়েছে ঠাকুরমা? বুড়ি বলিল, আজ ওরা সব বেরিয়েছেন কিনা তারই গন্ধ আর কি। অপু বলিল, কারা ঠাকুরমা? কারা আবার? শিবের দলবল, সন্ধেবেলা ওদের নাম করতে নেই। রাম রাম। অপুর গায়ে কাটা দিয়া উঠিল। চারিধারে সন্ধ্যা নেমে এসেছে। আকাশে কালো মেঘ, বাঁশবন, শ্মশানের গন্ধ, শিবের অনুচর ভূতপ্রেত। ছোট ছেলের মনে বিস্ময়ে, ভয়ে, রহস্যে, অজানা অনুভূতিতে ভরিয়া উঠিল। সে আতঙ্কের সুরে বলিল, আমি কি করে বাড়ি যাব ঠাকুমা? বুড়ি বকিয়া উঠিল, তা এত রাত করাই বা কেন আজকের দিনে? এসো আমার সঙ্গে, নীল পূজার থালাখানা নিয়ে আসি, এরপর এগিয়ে দেখবক্ষণ। ধুর্নি যা হোক। বারোয়ারি তলায় ঘাস উঁচিয়া প্রকাণ্ড বাঁশের মেরাব বাঁধিয়া শামিয়ানা টানানো হয়েছে। যাত্রার দল আসে, এখনো পৌঁছে নাই। সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গেল। লোকে বলে কাল সকালে গাড়িতে আসিবে। সকাল চলিয়া গেল, বৈকালের আশায় থাকে। অপুর স্নানান্তর বন্ধ হইবার উপক্রম হইয়াছে। রাতে অপুর ঘুম হয় না। বাঁধ ভাঙা বন্যার স্রোতের মতো কৌতূহল ও খুশির যে কি প্রবল অদম্য উচ্ছ্বাস। বিছানায় ছটফট এপাশ ওপাশ করে। যাত্রা হবে, যাত্রা হবে। মায়ের বারণ আছে অত বড় মেয়ে পাড়া ছাড়িয়া কোথাও না যায়। দুর্গা চুপি চুপি গিয়া দেখিয়া আসিল রাজলক্ষ্মীর কাছে আসার সাজসজ্জা ও বাঁশের গায়ে ঝুলানো লাল নীল কাগজের অভিন্নত সম্বন্ধে গল্প করে। অপুর মনে হয় যে পঞ্চানন্দ তলায় সে দুবেলা কড়ি খেলা করে, সেই তুচ্ছ অত্যন্ত পরিচিত সামান্য স্থানটিতে আজ বা কাল নীলমণি হাজারা দলের যাত্রার মতো একটা অভূতপূর্ণ অবাস্তব ঘটনা ঘটিবে। এও কি সম্ভব? কথাটা যেন তাহার বিশ্বাসই হয় না। হঠাৎ শুনিতে পাওয়া যায় আজ বিকালে দল আসিবে। এক ঝলক রক্ত যেন বুক হইতে নাচিয়া চলকাইয়া একেবারে মাথায় উঠিয়া পড়ে। কুমোরপাড়ার মোড়ে দুপুরের পর হইতেই সকল ছেলের সঙ্গে দাঁড়াইয়া থাকিবার পর দূরে একখানা গরুর গাড়ি তাহার চোখে পড়িল। সাজের বাক্স বোঝাই গাড়ি, 1 2 3 4 5খানা। পুটু একেবারে আঙুল দিয়ে গুনিয়া খুশি সুরে বলিল, অপুদা, আমাদের এদের পিছনে পিছনে একেবারে বাসায় নিয়ে যাই দেখি। দেখে আসবি? যাবি? সাজের গাড়িগুলো পিছনে দলের লোকেরা যাইতেছে। সকলের মাথায় টেরিকাটা, অনেকের জুতা হাতে। পুটু একজন দাড়িওয়ালা লোককে দেখাইয়া কহিল, ওই বোধহয় রাজা সাজে, না অপুদা? আকাশ বাতাসের রং একেবারে বদলাইয়া গেল। অপু মহা উৎসাহে বাড়ি ফিরিয়া দেখে তাহার বাবা দাওয়ায় বসিয়া কি লিখিতেছে ও গুনগুন করিয়া গান করিতেছে। সে ভাবে যাত্রা আসিবার কথা তাহার বাবাও জানিতে পারিয়াছে। এটাই তার স্ফূর্তি। উৎসাহে হাত নাড়িয়া বলে, সাজ একবারে 5 গাড়ি বাবা, ওই রকম দল। হরিহর শিষ্য বাড়ি বিলি করার জন্য কাগজ কবচ লিখিতেছেন। মুখ তুলিয়া বিস্ময় সুরে বলিল, কিসের সাজ রে খোকা? অপু আশ্চর্য হইয়া যায়। এত বড় ঘটনা বাবার জানা নাই। বাবাকে সে নিতান্ত কৃপার পাত্র বিবেচনা করে। সকালে উঠিয়া অপুকে পড়িতে বসিতে হয়। খানিক পরে সে কাঁদো কাঁদো ভাবে বলে, আমি বারোয়াতলি যাব বাবা, সকলে যাচ্ছে, আর আমি বুঝি এখন এখানে বসে পড়বো? এক্ষুনি যদি যাত্রা আরম্ভ হয়। তাহার বাবা বলে, পড়ো পড়ো, এখন বসে পড়ো। যাত্রা আরম্ভ হলে ঢোল বাজবার শব্দ তো শুনতে পাওয়া যাবে। এখন না হয় যেও তখন। পৌর বয়সের ছেলে, নিজে সবসময় আজকাল বিদেশে থাকে। অল্প দিনের জন্য বাড়ি আসিয়া ছেলেকে চোখ ছাড়া করিতে মন চায় না। অভিমানের রাগে উপর চোখ দিয়া জল পড়িতে থাকে। সে কান্না ভরা গলায় আবার সুভোস করি শুরু করে। মাস মাহিনা যায় যতদিন, তারপরে কত। কিন্তু সকলের যাত্রা শুরু হয় না। খবর আসে ওবেলা বসিবে। ওবেলা অপু মায়ের কাছে যাইয়া কাঁদো কাঁদো ভাবে বাবার অত্যাচারের কাহিনী আনুপূর্বিক বর্ণনা করে। সর্বজা আসিয়া বলে, দাও না গো ছেলেটাকে ছেড়ে। বছর কয়েকটা দিন তোমার নাম বাড়িতে থাকা নেই বছরে, আরে একদিন পড়াতে একেবারে তর্কা লঙ্কার ঠাকুর হয়ে যাবে কিনা। অপু ছুটি পায়। সারা দুপুর তাহার বারোয়ারিদের দলে কাটে।
বৈকালে যাত্রা আসিবার পূর্বে বাড়িতে খাবার খাইতে আসিল। বাবা রোয়াকে বসিয়া কবচ লিখিতেছে। অন্যদিন এ সময় তাহাকে তার বাবা বসিয়া বই পড়াইতে হয়। পাছে ছেলে চটিয়া যায় এই ভয়ে তাহার বাবা তাহাকে খুশি রাখিবার জন্য নানা রকম কৌতুকের আয়োজন করে। বলে, খোকা, চট করে সিলেতে লিখে আনো দেখি। ওই ভূত, বাপরে! অবসব অদ্ভুত ধরনের কথা শুনিয়া হাসিয়া খুন হয়। তাড়াতাড়ি লিখিয়া আনিয়া দেখায়। বলে, বাবা, এইটা হয়ে গেলে আমি কিন্তু চলে যাব। তাহার বাবা বলে, যেও এখন, যেও এখন। খোকা, আচ্ছা, চট করে লিখে আনো দেখি। আর একটা অদ্ভুত কথা বলে। অপু আবার হাসিয়া ওঠে। আজ কিন্তু অপুর মনে হইল বাহির হইতে কি একটা প্রচণ্ড শক্তি আসিয়া তাহাকে তাহার বাবার নিকট হইতে সরাইয়া লইয়া যাইতেছে। বাবা নির্জন ছায়াবরা বৈকালে বাঁশবন ঘেরা বাড়িতে একা একা বসিয়া লিখিতেছে। কিন্তু এমন শক্তি নাই যে তাহাকে বসাইয়া রাখে। এখন যদি বলে, খোকা এসে পড়তে বসো, অমনি চারিদিক হইতে একটা কেমন যেন একটা ভয়ানক প্রতিবাদের হট্টগোল উঠিবে। সকলে যেন বলিবে, না না, এ হয় না, এ হয় না, যাত্রাদেব বসে। কোন উল্লাসের প্রবল শক্তি তাহার বাবাকে যেন নিতান্ত অসহায় নিরীহ দুর্বল করিয়া দিয়াছে। সাধ্য নাই যে তাহার পরিবার কথা পর্যন্ত মুখে উচ্চারণ করে। বাবার জন্য অপুর মন কেমন করে। দুর্গা বলিল, অপু, তুই মাকে বল না, আমিও দেখতে যাব। অপু বলে, মা, দিদি কেন আসুক না আমার সঙ্গে? চিক দিয়ে ঘিরে দিয়েছি, সেখানে বসবে। মা বলে, থাক এখন, আমি ওদের বাড়ির মেয়েরা যাবে, তার সঙ্গে যাব। আমার সঙ্গে যাবে এখন। বারোতলি যাইবার সময় দুর্গা পিছন হইতে তাহাকে ডাকিল, শোন অপু। পরে সে কাছে আসিয়া হাসি হাসি মুখে বলিল, হাত পাত দিকি। অপু হাত পাততেই দুর্গা তাহার হাতে 2 পয়সা দিয়াই তার হাতটা নিজের 2 হাতের মধ্যে লইয়া মুঠা পাকাইয়া বলিল, 2 পয়সার মুরগি কিনে খাস, হয়তো যদি নিচু বিক্রি হয় তো কিনে খাস। ইহার দিন 7 পূর্বে একদিন অপু আসিয়া চুপি চুপি দিদিকে জিজ্ঞাসা করিয়াছিল, তোর পুতুলের বাক্সে পয়সা আছে, একটা দিবি? দুর্গা বলিয়াছিল, কি হবে পয়সা তোর? অপু দিদির দিকে চাহিয়া খানিকটা হাসিয়া বলিল, নিচু খাবো। কথা শেষ করিয়া সে পুনরায় লজ্জার হাসি হাসিল। কৈফিয়তের সুরে বলে, বৈষ্ণবদের বাগানে ওরা মাচা বেঁধে দিয়েছে দিদি, অনেক নিচু পড়েছে। 2 ঝুড়ি তো 1 পয়সার 6টা, এই এত বড় বড়, একেবারে সিঁদুরের মতো রাঙা। সতু কিনলে, সাধন কিনলে? একটু পরে থামিয়া জিজ্ঞাসা করিল, আছে দিদি? দুর্গা পুতুলের বাক্সে সেদিন কিছুই ছিল না, সে কিছু দিতে পারে নাই। অপুকে বিরস মুখে চলিয়া যাইতে দেখিয়া সেদিন তাহার খুব কষ্ট হইয়াছিল। তাই কাল বৈকালে সে বাবার কাছে পয়সা 2টা চড়ক দেখিবার নাম করিয়া চাহিয়া লয়। সোনার ভাটার মতো ভাইটা, মুখের আবদার না রাখিতে পারিলে দুর্গার ভারী মন কেমন করে। অপু চলিয়া গেলে তাহার মা ঘাট হইতে আসিয়া বলে, দুর্গা, একটা কাজ করতো, রানুদের বাগান থেকে 2টো সাদা গন্ধ ভেদালির পাতা খুঁজে নিয়ে আয়তো। অপুর শরীরটা অসুখ করেছে, একটু ঝোল করে দেব। মায়ের কথায় সে এক ছুটে রানুদের বাগানে যায়। বাগানে মানুষ সমান উঁচু ঘর আগাছা জঙ্গলের মধ্যে গন্ধ ভেদালির পাতা কুচিতে কুচিতে মনের সুখে মাথা দুলাইয়া পিসিমার মুখে ছোটবেলার শেখা একটা ছড়া আবৃত্তি করে। হলুদ বনে বনে নাক ছবিটি হারিয়ে গেছে, সুখ নেই তো মনে। যাত্রা আরম্ভ হয়। জগৎ নাই, কেহ নাই, শুধু অপু আছে, আর নীলমণি হাজার যাত্রার দল আছে। সন্ধ্যার আগে বেলাহার ইমন আলাপ করে, ভালো বেহালদার। পাড়াগার ছেলে, কখনো সে ভালো জিনিস শোনে নাই। উদাস করুণ সুরে হঠাৎ মন যেন কেমন করিয়া ওঠে। মনে হয় বাবা এখনো বসিয়া বাড়িতে সে কি লিখিতেছে। দিদি আসিয়া চাহিতেও আসিতে পারে নাই। প্রথম যখন জারি সাজসজ্জা পড়িয়া টাঙানো ঝড়কড়ির আলো সজ্জিত আসরে রাজার মন্ত্রীদল আসিতে আরম্ভ করে, অপু মনে ভাবে এমন সব জিনিস তাহার বাবা দেখিল না। সবাই তো আসিবে, আসিয়াছে গ্রামের, তাহাদের পাড়ার কোনো লোক তো বাকি নাই, বাবা কেন এখনো? পালা দ্রুত অগ্রসর হইতে থাকে। সেবার সে বালক কীর্তনের দলে যাত্রা শুনিয়াছিল। সে কি, আরে কি, কি সব সাজ, কি সব চেহারা! হঠাৎ পিছন হইতে কে বলে, খোকা, বেশ দেখতে পাচ্ছ তো? তাহার বাবা কখন আসিয়া বসিয়াছে অপু তা বুঝতে পারে নাই। বাবার দিকে ফিরিয়া বলে, বাবা, দিদি এসেছে? চিকের মধ্যে বুঝি? মন্ত্রীর গুপ্ত ষড়যন্ত্রে যখন রাজা রাজ্যচ্যুত হইয়া স্ত্রী পুত্র লইয়া বনে চলিতেছিল, তখন কাঁদনের সুরে বেহালার সঙ্গত হয়। তারপর রাজা করুণ বশ
রক্ষিত জমাইরা রাখিবার জন্য স্ত্রী পুত্রের হাত ধরিয়া এক এক পা করিয়া থামেন, আর এক এক পা করিয়া অগ্রসর হইতে থাকেন। সত্যিকার জগতে কোনো বনবাস গমনদূত রাজা নিশ্চিত অপ্রকৃতস্থ হইলে লোকের সম্মুখে সেরূপ করে না। বিশ্বস্ত রাজসেনাপতির আগে এমন কাঁপেন যে মৃগী রোগাগ্রস্ত রোগীর পক্ষেও তাহা হিংসার বিষয় হইবার কথা। অপু অপলক চোখে চাহিয়া বসিয়া থাকে, মুগ্ধ বিস্মিত হইয়া যায়। এমন তো সে কখনো দেখে নাই। তারপর কোথায় চলিয়া গিয়েছেন রাজা, কোথায় গিয়েছেন রানী? ঘন নিবিড় বনে শুধু রাজপুত্র অজয় ও রাজকুমারী ইন্দুলেখা ভাই বোনে ঘুরিয়া বেড়ায়। কেউ নাই যে তাহার মুখের দিকে চায়, কেউ নাই যে নির্জন বনে তাহাদের পথ দেখাইয়া চলিয়া যায়। ছোট ভাইয়ের জন্য ফল আনিতে একটু দূরে চলিয়া যাইয়া ইন্দুলেখা আর ফেরে না। অজয় বনের মধ্যে বোনকে খুঁজিয়া বেড়ায়। তাহার পর নদীর ধারে হঠাৎ খুঁজিয়া পায় ইন্দুলেখার মৃতদেহ। ক্ষুধার তাড়নায় বিষফল খাইয়া সে মরিয়া গিয়াছে। অজয়ের করুণ গান, কোথায় ছেড়ে গেলি রে এই বনকান্তা প্রাণপ্রিয় সাতসখীরে, শুনিয়া অপু এতক্ষণে মুগ্ধ চোখে চাহিয়াছিল, আর থাকিতে পারে না, ফুলিয়া ফুলিয়া কাঁদে। কলিঅঙ্গনের সহিত বিচিত্রকেতুর যুদ্ধে তলোয়ার কি খেলা, যায় ঝুড়ি ঝাড়পালা গুড়া হয়, নয়তো কোন হতভাগা দর্শকের চোখ দুটি যায়, রব ওঠে ঝড় সামলে। কিন্তু অদ্ভুত যুদ্ধ কৌশল, সব বাঁচায় চলে, ধন্য বিচিত্রকেতু। মধ্যে অনেকক্ষণ ধরিয়া জুড়ির দীর্ঘ গান ও বেহালার কর্ষতের সময় অপু তাহার বাবাকে ডাকিয়া বলে, ঘুম পাচ্ছে, বাড়ি যাবে খোকা? ঘুম? সর্বনাশ! না, সে বাড়ি যাইবে না। বাহিরে ডাকিয়া তাহার বাবা বলে, এই 2 পয়সা রাখো বাবা, কিছু কিনে খেও, আমি বাড়ি গেলাম। অপুর ইচ্ছে হয় সে 1 পয়সার পান কিনিয়া খাইবে। পানের দোকানের কাছে অত্যন্ত কিসের ভিড় দেখিয়া অগ্রসর হইয়া দেখে অবাক কাণ্ড। সেনাপতি বিচিত্রকেতু হাতিয়ারবদ্ধ অবস্থায় বাদশায় কিনিয়া ধরাইতেছে। তাহাকে ঘিরিয়া রথযাত্রার ভিড়, আশ্চর্যের উপর আশ্চর্য। রাজকুমার অজয় কোথা হইতে আসিয়া বিচিত্রকেতুর কোনোই হাত দিয়া বলিল, 1 পয়সার পান খাওয়াও না কিশোর দাদা। রাজপুত্রের প্রতি সেনাপতির বিশ্বস্ততার নিদর্শন দেখা গেল না। হাত ঝাড়া দিয়া বলিল, যা, অত পয়সা নেই। ওবেলা সাবানখানা যে দুজনে মাখলে, আমাকে কি বলেছিলে? রাজপুত্র পুনরায় বলিল, খাওয়াও না কিশোরদা, আমি বুঝি কখনো কিছু দিইনি তোমাকে? বিচিত্রকেতু হাত ছাড়াইয়া দেয়া বলিল এবং চলিয়া গেল। অপুর সমবয়সী হইবে, টুকটুকে, বেশ দেখিতে, গানের গলা বেশ সুন্দর। অপু মুগ্ধ হইয়া তাহার দিকে চাহিয়া থাকে, বড় ইচ্ছে হয় আলাপ করিতে। হঠাৎ সে কিসের টানে সাহসী হইয়া আগাইয়া যায়, একটু লজ্জার সঙ্গে বলে, পান খাবে? অজয় একটু অবাক হয়, বলে, তুমি খাওয়াবে? নিয়ে এসো না। দুজনে ভাব হইয়া যায়। ভাব বলিলে ভুল হয়, অপু মুগ্ধ, অভিভূত হইয়া যায়। ইহাকেই সে এতদিন মনে মনে চাহিয়া আসিতেছিল, এই রাজপুত্র অজয়কে। তাহার মায়ের শত রূপকথার কাহিনীর মধ্য দিয়া শৈশবের শত স্বপ্নময়ী মুগ্ধ কল্পনার ঘরে তাহার প্রাণ ইহাকেই চাহিয়াছে। এই চোখ, এই মুখ, এই গলার স্বর, ঠিক সে যাহা চায় তাহাই। অজয় জিজ্ঞাসা করে, তোমাদের বাড়ি কোথায় ভাই? আমাকে একজনের বাড়ি খেতে দিয়েছে, বড্ড বেলায় খেতে দেয়। তোমাদের বাড়ি খায় কে? খুশিতে অপুর সারা গা কেমন করে। সে বলে, ভাই, আমাদের বাড়িতে একজন খেতে যায়, সে আজ দেখলাম ঢোলক বাজাচ্ছে। তুমি কাল খেতে যেও, আমি সে ডেকে নিয়ে যাব। ঢোলকওয়ালা না হয় তুমি যে বাড়িতে খেতে যেতে সেখানে যাবে। খানিকক্ষণ দুজনে এদিক ওদিক বেড়াইবার পর অজয় বলে, আমি যাই ভাই, শেষ দিনে আমার গান আছে। আমার পার্ট কেমন লেগেছে তোমার? শেষ রাতে যাত্রা ভাঙিলে অপু বাড়ি আসে। পথে আসিতে আসিতে সে যেখানে কথা কয় তাহার মনে হয় যাত্রার একটু গাইতেছে। বাড়িতে তাহার দিদি বলে, ও অপু, কেমন যাত্রা শুনলি? অপুর মনে হয় গভীর জনশূন্য বনের মধ্যে রাজকুমারী ইন্দুলেখা কি বলিয়া উঠিল। কিসের সে ঘোর তাহাকে পাইয়া বসিয়াছিল। মহা খুশির সহিত সে বলে, কাল থেকে অজয় যে সেজেছিল মা, সে আমাদের বাড়িতে খেতে আসবে। তাহার মা বলে, দুজনে খাবে? দুজনকে কোত্থেকে? অপু বলে, তা না, একজন তো চলে যাবে, শুধু অজয় খাবে। দুর্গা বললে, কেমন যাত্রা রে অপু, এমন কখনো দেখিনি। কেমন গান করলে যখন সে রাজকন্যা মরে গেল। অপুর তো রাতে ঘুমের ঘোরে চারিধারে যেন বেহালা সঙ্গীত হয়,
ভোর হইলে একটু বেলায় তাহার ঘুম ভাঙে। শেষ রাতে ঘুমাইয়াছে, তৃপ্তির সঙ্গে ঘুম হয় নাই। সূর্যের তীক্ষ্ণ আলোয় চোখে যেন সূচ বিধে, চোখে জল দিয়ে জ্বালা করে, কিন্তু তাহার কানে একটা বেহালা ঢোল মন্দিরায় ঐক্যতান বাজনা তখনও যেন বাজিতেছে। তখনও যেন সে যাত্রার আসরেই বসে আছে। ঘাটের পথে যাইতেই পাড়ার মেয়েরা কথা বলিতে বলিতে যাইতেছে। অপুর মনে হইল কেহ ধীরাবতী, কেহ কলিঙ্গ দাসের মহারানী, কেহ রাজপুত্র অজয়ের মা বসুমতী। দিদির প্রতি কথায় হাত পানার ভঙ্গিতে রাজকন্যা ইন্দুলেখা যেন মাখানো। কাল যে ইন্দুলেখা সাজিয়েছিল তাহাকে মানাইয়াছিল, মন্দ নয় বটে, কিন্তু তাহার মনে মনে রাজকন্যা ইন্দুলেখার যে প্রতিমা গড়িয়া উঠিয়াছে তাহা তাহার দিদিকে লইয়া। ওইরকম গায়ের রং, অমনি বড় বড় চোখ, অমনি সুন্দর মুখ, অমনি সুন্দর চুল। ইন্দুলেখা তাহার সকল করুণা স্নেহ মাধুরী লইয়া কোন সেকালের দেশের অতীত জীবনের পরে আবার তাহার দিদিকে লইয়া যেন ফিরিয়া আসিয়াছে। কাল তা ইন্দুলেখার কথা ভাবিতে প্রতি পদক্ষেপে দিদি যেন ফুটিয়া ফুটিয়া বাহির হইতেছিল। যখন গভীর বনে সে শত স্নেহে ছোট ভাইকে জড়াইয়া রাখিয়াছিল, তাকে খাওয়াইবার জন্য ফল আহরণ করিতে গিয়ে এক নির্জন বনের মধ্যে হারাইয়া গেল, সেই একদিনের মাকাল ফলের ঘটনাটাই অপুর ক্রমাগত মনে হইতেছিল। দুপুরবেলা খাইবার জন্য অপুকে গিয়া অজয়কে ডাকিয়া আনিল। তার মা দুজনকে এক জায়গায় খাইতে দিয়া অজয়ের পরিচয় লইতে বসিল। সে ব্রাহ্মণের ছেলে, তাহার কেহ নাই। 1 মাসই তাহাকে মানুষ করিয়াছিল, সেও মরিয়া গিয়াছে। আজ বছরখানেক যাত্রার দলে কাজ করিতেছে। সর্বজয়ের ছেলেটার উপর খুব স্নেহ হইল। বারবার জিজ্ঞাসা করিয়া তারপর তার সঙ্গে খাইল। তাহার পর দুর্গা মাকে চুপি চুপি বলিল, মা, ওকে সে কালকের গানটা গাইতে বলো না, সেই কোথা ছেড়ে গেলি, এ বনের কান্তরে প্রাণপ্রিয় প্রাণসঙ্গী রে। অজয় গলা ছাড়িয়া গান গাহিল। অপু মুগ্ধ হইয়া গেল। সর্বজয়ের চোখের পাতা ভিজিয়া আসিল। আহা, এমন ছেলের মা নাই। তাহার পর সে আরও গান গাহিল। সর্বজয়া বলিল, বিকেলে মুড়ি ভাজবো, তখন এসে অবশ্যই করে মুড়ি খেয়ে যেও। লজ্জা করো না যেন, যখন খুশি আসবে, আপনার বাড়ির মতো, বুঝলে? অপু তাহাকে সঙ্গ করিয়া নদীর ধারের দিকে বেড়াইতে গেল। সেখানে অজয় বলিল, ভাই, তোমার তো গলা মিষ্টি, একটা গান গাও না। অপুর খুব ইচ্ছা হইল ইহার কাছে গান গাইয়া সে বাহাদুরি লইবে, কিন্তু বড় ভয় করে। সে একজন যাত্রা দলের ছেলে, এর কাছে তার গান গাওয়া। নদীর ধারে বড় শিমুল গাছটার তলায় চলচলতির পথ হইতে কিছু দূর বাঁশঝোপের আড়ালে দুজনে বসে। অপু অনেক কষ্ট লজ্জা কাটাইয়া একটা গান করে, শ্রীচরণে ভার মোর গায়ে তোল সে অনন্ত। দাশুরায়ের পাঁচালীর গান বাবার মুখে শুনিয়া সে লিখিয়া লইয়াছে। অজয় অবাক হয়, বলে, তোমার এমন গলা ভাই, তা তুমি গান গাও না কেন? আর একটা গাও। অপু উৎসাহিত হইয়া আরেকটা ধরে। খেয়ার আসে বসে সে মন ডুবল বেলা খেয়ার ধারে। তাহার দিদি কোথা হইতে শিখিয়া আসিয়া গাহিত। সুরটা বড় ভালো লাগায় অপু তাহার কাছ হইতেই শিখিয়াছিল। বাড়িতে কেহ না থাকিলে মাঝে মধ্যে গানটা তাহারা দুজনে গাহিয়া থাকে। গান শেষ হইলে অজয় প্রশংসায় উৎসাহিত হইয়া বলিল, অমন গলা থাকলে যে কোনো দলে ঢুকতে 15 টাকা করে দেবে। বলছি তোমায়, এর একটু পর যদি একটু শেখো। বাড়িতে কেহ না থাকিলে দিদির সামনে গাহিয়া অপু কতদিন দিদিকে জিজ্ঞাসা করিয়াছে, হ্যাঁ রে দিদি, আমার গলা আছে, গান হবে? দিদি তাহাকে বারবার আশ্বাস দিয়ে কহিয়াছে, কিন্তু দিদির আশ্বাস যতই আশাপ্রদ হোক, আজ একজন সঙ্গীত দক্ষ খাস যাত্রার দলের নাম করা মেডেলওয়ালা গায়কের মুখে এ প্রশংসার কথা শুনিয়া আনন্দে অপু কি বলিয়া উত্তর করিবে ঠাহর করিতে পারিল না। বলিল, তোমার এই গানটা আমায় শেখাও না। তাহার পর দুইজনে মিলিয়া সে গানটা গাহিল। অনেকক্ষণ হইয়া গেল। নদী বাহিয়া ছপছপ করিয়া নৌকা চলিতেছে। নদীর পাড়ে নিচে জলের ধারে একজন কি খুঁজিয়া বেড়াইতেছে। অজয় বলিল, কি খুঁজছে ভাই? অপু বলিল, ব্যাঙাচি খুঁজছে, ছিপে মাছ ধরবে। তারপর বলিল, আচ্ছা ভাই, তুমি আমাদের এখানে থাকো না কেন? যেও না কোথাও, থাকবে? এমন চোখ, এমন মিষ্টি সুরের গলা, তার উপর অপুর কাছে যে সেই রাজপুত্র অজয়। কোন বনে ফিরিতে ফিরিতে অসহায় ছন্ন ছাড়া রূপবান রাজার ছেলের সঙ্গে হঠাৎ দেখা হইয়া ভাব হইয়া গিয়াছে চিরজন্মের বন্ধু, আর তাহাকে কি করিয়া ছাড়া যায়? অজয় অনেক মনের কথা বলিয়া ফেলিল। এমন সাথী তাহার আর জুটে নাই। সে প্রায় 40 টাকা জমাইয়া এলো।
তার একটু বড় হইলে সে এই দল ছাড়িয়া দেবে। অধিকারী বড় মারে। সে আত্মত পালের দলে যাইবে। সেখানে বড় সুখ। রোজ রাত্রে লুচি, না খাইলে 3 আনা পয়সা খোরাকি দেয়। এ দল ছাড়িলে সে আবার অপুদের বাড়ি আসিবে ও সে সময় কিছুদিন থাকিবে। বৈকালে কিছু আগে অজয় বলিল, চল ভাই, আজ আবার এক্ষুনি আসর হবে, সকাল সকাল ফিরি। যদি পরশুরামের দর্প সংহার হয়, তবে আমি নিয়তি সাজব। দেখো কেমন একটা গান আছে। আরও 3 দিন যাত্রা হইল। গ্রাম শুদ্ধ লোকের মুখে যাত্রা ছাড়া আর কোনো কথা নাই। পথে ঘাটে মাঠে গায়ের মাঝি নৌকা বাইতে বাইতে, রাখা গরু চড়াইতে চড়াইতে যাত্রাপালার নতুন শেখা গান গায়। গ্রামের মেয়েরা দলের ছেলেদের বাড়ি ডাকাইয়া যাহার যে গান ভালো লাগিয়াছে তাহার মুখে সে গান ফরমাইশ করিয়া শুনিতে লাগিলেন। অপু আরও 3-4টা নতুন গান শিখিয়া ফেলিল। একদিন সে যাত্রার দলের বসায় অজয়ের কাছে গান গাইয়াছে। সেদিন তাহাকে দলের সকলে মিলিয়া ধরিল, তাহাকে একটা গান গাইতে হইবে। সেখানে সকলে অজয়ের মুখে শুনিয়াছে সে খুব ভালো গান গাইতে পারে। অপু বহু সাধনার পর নিজের বিদ্যা ভালো করিয়া জাহির পরিবার খাতিরে একটা গাহিয়া ফেলিল। সকলে তাহাকে ধরিয়া অধিকারীর নিকটে লইয়া গেল। সেখানেও তাহাকে একটা গাহিতে হইল। অধিকারী কালো রঙের ভুঁড়িওয়ালা লোক, আসলে জুড়ি সাজিয়া গান করে। গান শুনিয়া বলিল, এসো না খোকা, দলে আসবে। অপুর বুকখানা আনন্দে ও গর্বে 10 হাত হইল। আরও সকলে মিলিয়া তাহাকে ধরে, এসো, চলো তোমাদের আমাদের দলে নিয়ে যাই। অপুর তো ইচ্ছে সে এখনই যায়। যাত্রার দলে কাজ করা মানুষ জীবনের চরম উদ্দেশ্য। সে কথা এতদিন সে কেন জানিত না? ইহাই তো আশ্চর্যের বিষয়। সে গোপনে অজয়কে বলিল, আচ্ছা ভাই, এখন যদি আমি দলে যাই আমাকে কি শাস্তি দেবে? অজয় বলিল, এখন এই সখী টখি কি বালকের পার্ট এরকম, তারপর ভালো করে শিখলে। অপু সখী সাজতে চায় না। জরির মুকুট মাথায় দিয়ে সেনাপতি সাজিয়া তলোয়ার ঝুলাইবে, যুদ্ধ করিবে। বড় হইলে সে যাত্রার দলে যাইবেই। উহার তাহার একটা জীবনের দ্রব্য লক্ষ্য। অজয় তাহাকে চুপি চুপি কোষ্ঠী পাথরের রং একটা ছোকরাকে দেখাইয়া কহিল, এই যে দেখছো, এর নাম বিষ্টুতেলি। আমার সঙ্গে মোটে বনে না। আমার নিজের পয়সায় দেশলাই কিনে বালিশের তলায় রেখে শুই। দেশলাই উঠিয়ে নেয় চুরুট খেতে, আর দেয় না। আমি বলি, আমার রাত্রে ভয় করে, দেশলাইটা দাও। অন্ধকারে মন ছমছম করে। তাই সেদিন চেয়েছিলাম বলে এমনই থাবড়া একটা মেরেছে। নাচে ভালো বলে অধিকারী বড় খাতির করে, কিছু বলবারও জো নেই। দিন 5-এর মধ্যে যাত্রা দলের গাওনা শেষ হওয়াতেই তাহারা রওনা হইল। অজয় বাড়ির ছেলের মতো যখন তখন আসিত যাইত। এই কয়দিনের মধ্যে সে যেন অপুরই একটা ভাই হইয়া পড়িয়াছিল। অপুরই বয়সী ছোট ছেলে। সংসারে কেহ নাই শুনিয়া সর্বজয়া তাহাকে কতদিন অপুর মতো যত্ন করিয়াছে। দুর্গাও তাহাকে আপন ভাইয়ের চোখে দেখিয়াছিল। তাহার কাছে গান শিখিয়া লইয়াছে, কত গল্প শুনিয়াছে, তাহার পিসিমার কথা বলিয়াছে। 3 জন মিলিয়া উঠানে বড় ঘর আঁকিয়া গঙ্গা যমুনা খেলিতেছে। যাইবার সময় জোর করিয়া বেশি খাইতে বাধ্য করিয়াছে। যাত্রা দলে থাকে, কে কোথায় দেখে, কোথায় শোয়, কি খায়, আহা বলিবার কেউ নাই। গৃহ সংসারে যে স্নেহে বোধ হয় জন্মবিধি তাহার ভাগ্যে ঘটে নাই। অপ্রত্যাশিতভাবে আজ তাহার স্বাদ লাভ করিয়া লোভের মতো সে কিছুতেই বাড়ি ছাড়িয়া যাইতে চাইতেছিল না। যাইবার সময় সে হঠাৎ পুটুলি খুলিয়া কষ্টের সহিত 5টা টাকা বাহির করিয়া সর্বজয়ার হাতে দিতে গেল। একটু লজ্জা সুরে বলিল, এই 5টা টাকা দিয়ে দিদির বিয়ের সময় একখানা ভালো কাপড়। দিদি বলিল, না বাবা, না, তুমি মুখে বললে ওই খুব হলো, টাকা দিতে হবে না। তোমার এখন টাকার কত দরকার, বিয়ে থা করে সংসারী হতে হবে। তবু সে কিছুতেই ছাড়ে না। অনেক বুঝায় তবে তাহাকে নিরস্ত করিতে হইল। তাহার পর সকলে উহাদের বাড়ির দরজার সামনে গিয়া খানিকটা পথ তাহাকে আগাইয়া দিতে আসিল। যাইবার সময় সে বারবার বলিয়া গেল, দিদির বিয়ের সময় অবশ্য করিয়া তাহাকে যেন পত্র দেয়া হয়। গাবতলার ছায়া তখন সুকুমার বালক মূর্তি ভাটাসরা ঝোপের আড়ালে অদৃশ্য হইয়া গেলে হঠাৎ সর্বজয়ার মনে হইল, বড্ড ছেলে মানুষ। আহা, এই বয়সে বেরিয়েছে নিজের রোজগার করিতে। অপু আমার যদি ওইরকম হতো। মা গো। প্রথম প্রথম যখন হরিহর কাশী হইতে আসিল, তখন সকলে বলিত তাহার ভবিষ্যৎ বড় উজ্জ্বল। এ অঞ্চল ওরকম বিদ্যা শিখিয়া আর কেউ আসে নাই। তাহার বিদ্যার সুখ্যাতি সকলের মুখে ছিল। সকলে বলিত সে এবার কিছু একটা করিবে। সর্বজয়া ভাবিত শীঘ্রই তাহারা তাহার স্বামীকে ডাকাইয়া একটা ভালো চাকরি দিবে।
কাহারা চাকরি দেয় সে সম্বন্ধে তাহার ধারণা ছিল কুয়াশাচ্ছন্ন, সমুদ্র বক্ষের মতোই অস্পষ্ট। কিন্তু মাসের পর মাস, বছরের পর বৎসর করিয়া বন্ধুকাল চলিয়া গেল। গেল অর্ধরাত্রির মাথায় কোনো জরির পোশাক পরা ঘোড়াসওয়ার সভাপতির পদের নিয়োগপত্র লইয়া ছুটিয়া আসিল না আর কেউ আরব্য উপন্যাসের দত্ত কোনো মণিখচিত মায়াপ্রাসাদ আকাশে বহিয়া উড়াইয়া আনিয়া তাদের ভাঙা ঘরে বসাইয়া দিয়া গেল না, বরং সে ঘরের পোকা কাটা কবাট দিন দিন আরো জীর্ণ হইয়া চলিল, কড়িকাঠ আরো ঝুলিয়া পড়িতে চলিল। আগে যাও ছিল তাও আর সব থাকিতেছে না। তবু সে একেবারে আশা ছাড়ে নাই। হরিহর বিদেশ হইতে আসিয়া প্রতিবারই একটা না একটা আশার কথা এমনভাবে বলে যেন সব ঠিক, অল্পমাত্র বিলম্ব আছে, অবস্থা ফিরিল বলিয়া। কিন্তু হয় কই? জীবন বড় মায়াময় শুধু এই জন্য যে এই মাধুর্যের অনেকটাই স্বপ্ন কল্পনা দিয়ে গড়া। হোক না স্বপ্ন মিথ্যা, কল্পনার বাস্তবতায় লেশ শূন্য, নাইবা থাকলেও বা সব তাহাদের পিছনে সার্থকতা। তাহারাই যে জীবনের শ্রেষ্ঠ সম্পদ, তাহারা আসুক, জীবনের অক্ষয় হোক তাহাদের আসন, তুচ্ছ সার্থকতা, তুচ্ছ লাভ। হরিহর বাড়ি হইতে গিয়াছে প্রায় 2-3 মাস। টাকা করি খরচপত্র অনেকদিন পাঠায় নাই। দুর্গা অসুখে ভুগিতেছে একটু বেশি, খায় দায় অসুখ হয়, দুদিন একটু ভালো থাকে, হঠাৎ একদিন আবার হয়। সর্বজয়া মেয়ের বিবাহের জন্য স্বামীকে প্রায় তাগাদা দেয়। স্বামীকে দিয়া 2-3 খানা পত্র নীরেন্দ্রের পিতা রাজেশ্বর বাবুর কাছে নিকট লিখিয়াছেন। সেদিকের আশাও সে এখন ছাড়ে নাই। হরিহর বলে, তুমি কি খেপলে নাকি? ওসব বড় লোকের কাণ্ড, রাজেশ্বর কাকা কি আর আমাদের পুষবেন? তবুও সর্বজয়া ছাড়ে না, বলে, লেখো না আরেকখানা, লিখেই দেখো না। নীরেন তো পছন্দ করে গিয়েছে। 2-1 মাস চলিয়া যায়, বিশেষ কোনো উত্তর আসে না। সে আবার স্বামীকে পত্র লিখিবার তাগাদা দিতে শুরু করে। এবার হরিহর যখন বিদেশে যায় তখন বলিয়া গিয়াছে, এইবার সে এখান হইতে উঠিয়া অন্যত্র বাস করিবার কিছু একটা ঠিক করিয়া বসিবেন। পাড়ার একপারে নিকানো পুছানো ছোট্ট একটা ঘরে 2-3 খানা, গলে রুষ্টপুষ্ট দুগ্ধবতী গাভী বাঁধা, মাচা ভরা বিচালি, গোলা ভরা ধান, মাঠের ধারের মটর ক্ষেতের তাজা সবুজ গন্ধ খোলা হাওয়া উঠান দিয়া বহিয়া যায়। পাখি ডাকে, নীলকণ্ঠ, বাবুই, শ্যামা। অপু সকালে উঠিয়া বড় মাটির ভারে দোয়া একটা পাত্র সফেন কালো দায়ে দুধের মধ্যে গরম মুড়ির ফলার খাইয়া বসিতে পড়ে। দুর্গা ম্যালেরিয়ায় ভোগে না, সকলেই জানে, সকলেই খাতির করে, আসিয়া পায়ের ধুলা লয়। গরিব বলিয়া কেহ তুচ্ছ তাচ্ছিল্য করে না। শুধুই স্বপ্ন দেখে, দিন নাই রাত নাই, সর্বজয় শুধুই স্বপ্ন দেখে। তাহার মনে হয় এতকাল পরে সত্য সত্যই কিছু লাগিয়া যাইবে। মনের মধ্যে কে যেন বলে, কেন এতদিন হয় নাই, কেন এতকাল পরে? সেই ছেলেবেলাকার দিনে জামতলার সজনেতলায় ঘুরিবার সময় হইতে সেজুতির আলপনা আঁকা মন্ত্রের সঙ্গে সে স্বাদ যেন তাহার মনে জড়াইয়া আছে। লক্ষ্মীর আলতা পরা পায়ের দাগা আঁকা আঙিনায় শ্বশুরবাড়ির ঘর সংসার পাতাইবে, এমন ভাঙা পুরনো কাঠ বাঁশবাগান কে চাহিয়াছিল? দুর্গা একটা ছোট্ট মানকচু কোথা হইতে জোগাড় করিয়া আনিয়া রান্নাঘরে ধর্না দিয়া বসিয়া থাকে। তার মা বলে, তোর হলো কি দুর্গা, আজ কি বলে ভাত খাবি? কাল সন্ধেবেলাও তো জ্বর এসেছে। দুর্গা বলে, তা হোক মা, সে জ্বর বুঝি, একটু তো মোটে শীত করলো, তুমি এই মানকুচুটা ভাতে দিয়ে 2টো ভাত। তাহার মা বলে, যা, অসুখ হয়ে তো তোর খাই খাই বড্ড বেড়েছে, আজকাল ভালো যদি থাকিস তো পরশু বরং দেব। অনেক কাকুতি মিনতির পর না পারিয়া শেষে দুর্গা মানকুচু তুলিয়া রাখিয়া দেয়। খানিকটা চুপ করিয়া বসিয়া থাকে, আপন মনে বলে, আজ খুব ভালো আছি, আজ আর জ্বর আসছে না আমার। ওবেলা 2খানা রুটি আর আলু ভাজা খাবো। একটু পরেই হাই ওঠে। সে জানে ইহা জ্বর আসার পূর্ব লক্ষণ, তবুও সে মনকে বোঝায়, হাই উঠুক, এমনি তো কত হাই ওঠে, জ্বর আর হবে না। ক্রমে শীত করে, রৌদ্রে গিয়া বসিতে ইচ্ছা হয়। সে রৌদ্রে না গিয়া মনকে প্রবোধ দেয় যে শীত বোধ হয় একটা স্বাভাবিক শারীরিক ব্যাপার, জ্বর আসার সহিত ইহার কি সম্পর্ক? কিন্তু কোনো প্রবোধ খাটে না। রৌদ্রে না পড়িতে পড়িতেই জ্বর আসে। সে লুকাইয়া গিয়া রৌদ্রে বসে, মা টের পায়। তাহার মন হু হু করে, ভাবে জ্বর জ্বর ভেবে এরকম হচ্ছে, সত্যি সত্যি জ্বর হয়নি। রাঙা রোদ শ্যাওলা ধরা ভাঙা পাঁচিলের গায়ে গিয়া পড়ে, বৈকালের ছায়া ঘন হয়। দুর্গার মনে হয় অন্যমনস্ক হইয়া থাকিলে জ্বর চলিয়া যাইবে। অপুকে বলে, বস দেখি একটু আমার কাছে, আয় গল্প করি।
একদিন আর বছর ঘন বর্ষার রাতে সে আর অপু মতলবাটিয়া শেষ রাতে পেছনে শেষ ঠাকুরনদের বাগানে তাল কুড়াইতে গিয়াছিল। হঠাৎ দুর্গার পায়ে পট করিয়া একটা কাঁটা ফুটিয়া গেল। যন্ত্রণায় পিছু হাঁটিয়া বা পাখানা সেখানে রাখিল। সেখানে বা পায়েও পট করিয়া আরেকটা। সকালবেলা দেখা গেল পাছে রাত্রে উহারা কেহ তাল কুড়াইয়া লয়, এজন্য শুধু তালতলার পথ সোজা করিয়া সারি সারি বেলকাটা পুঁতিয়া রাখিয়াছে। আরেকদিন যা আশ্চর্য ব্যাপার, কোথা হইতে সেদিন এক বুড়া বাঙাল মুসলমান একটা বড় রং ঢং করা কাচ বসানো টিনের বাক্স লইয়া খেলা দেখাইতে আসে। ওপারে জীবন চৌধুরীর উঠানে সে খেলা দেখাইতেছিল। দুর্গা পাশেই দাঁড়াইয়াছিল। তাহার পয়সা ছিল না। আর সকলে এক এক পয়সা দিয়া বাক্সের গায়ে একটা চোঙের মতো দিয়া কি সব দেখিতেছিল। বুড়া মুসলমানটি বাক্স বাজাইয়া সুর করিয়া বলিতেছিল, আজ বিবিকা রোজা দেখো, হাতি বাক্কা লড়াই দেখো। আজ একজনের হাতে দেখা শেষ হইলে সে কেমন যেন চোখ হইতে চোখ সরাইয়া লইতেছিল। অমনি দুর্গা তাহাকে মহা আগ্রহের সহিত জিজ্ঞাসা করিতেছিল, কি দেখলি রে ওর মধ্যে? সব সত্যিকারের? উহ, সে কি অপূর্ব ব্যাপার দেখিয়াছে তাহারা বলিতে পারে না। কি সে সব! সকলের দেখা একে একে হইয়া গেল। দুর্গা চলিয়া যাইতেছে। বুড়া মুসলমানটি বলিল, দেখিবে না খুকি? দুর্গা ঘাড় নাড়িয়া বলিল, না, আমার কাছে পয়সা নাই। লোকটা বলিল, এসো এসো খুকি, দেখে যাও, পয়সা লাগবে না। দুর্গার একটু লজ্জা হইয়াছিল। মুখে বলিল, না, কিন্তু আগ্রহের কৌতূহলে তাহার বুকের মধ্যে ঢিপ ঢিপ করিয়া উঠিল। লোকটি বলিল, এসো এসো, দোষ কি? এসো, দেখো। দুর্গা উজ্জ্বল মুখে পায়ে পায়ে বাক্সের কাছে আসিয়া দাঁড়াইল বটে, তবু সাহস করিয়া মুখটা চোঙের মধ্যে দিতে পারে নাই। লোকটি বলিল, এই নলটার মধ্যে দিয়ে তাকাও দেখি খুকি। দুর্গা মাথার উড়ন্ত চুলের গোছা কানের পাশে সরাইয়া দিয়া চাহিয়া দেখিল। পরের 10 মিনিটের কথা সে কোনো বর্ণনা করিতে পারে নাই। সত্যিকারের মানুষ ছবিতে কি করিয়া দেখা যায়? কত সাহেব, মেম, ঘরবাড়ি, যুদ্ধ, সেসব কথা সে বলিতে পারে না। কি জিনিস সে দেখিয়াছিল! অপুকে দেখাইতে বড় ইচ্ছা করে। দুর্গা কতবার খুঁজিয়াছে, ও খেলা আর কোনোদিন আসে নাই। গল্প ভালো করিয়া শেষ হইতে না হইতেই দুর্গা জ্বরের ধমকে আর বসতে পারে না। উঠিয়া ঘরের মধ্যে কাঁথা মুড়ি দেয়। আজকাল বাবা বাড়ি নাই, অপুকে আর খুঁজিয়া মেলা দেয়। বই দপ্তরের ঘুণ ধরিবার জোগাড় হইয়াছে। সকালবেলা সে যে এক পুটুলি করি লইয়া বাহির হয়, আর ফেরে একেবারে দুপুর করিয়া, গেলে খাইবার সময়। তাহার মা বকে, ছেলের না নিকুচি করেছে, তোমার লেখাপড়া একেবারে ছিকে উঠলে, এবার বাড়ি এলে সব কথা বলে দেব, দেখো তুমি এখন। অপু ভয়ে ভয়ে দপ্তর লইয়া বসে, বইগুলো খুব চারিদিকে ছড়ায়। মাকে বলে, একটু খয়ের দাও মা, আমি দোয়াতের কালিতে দেব। পরে সে বসিয়া বসিয়া হাতের লেখা লিখিয়া রোদ্রে দেয়। শুকায় গেলে খয়ের ভেজানো কালি চকচক করে। অপু মহাখুশির সহিতে সেদিকে চাহিয়া থাকে, ভাবে, আর একটু খয়ের দেব কাল থেকে। ওহ, কি চকচক করছে, দেখো একবার। পানের বাটা হইতে মাকে লুকাইয়া বড় একখণ্ড খয়ের লইয়া কালের দোয়াতে দেয়। পরে লিখিয়া শুকাইয়া দিতে আজ আরও উজ্জ্বল করিবে দেখিবার জন্য কৌতূহলের সহিত সেদিকে চাহিয়া থাকে। মনে হয়, আচ্ছা, যদি আর একটু দিই। একদিন মার কাছে ধরা পড়িয়া যায়। মা বলে, ছেলের লেখার সঙ্গে খোঁজ নেই, কেবল ডেলা ডেলা খয়ের রোজ দরকার, রেখে দে খয়ের। ধরা পড়িয়া একটু অপ্রতিভ হইয়া বলে, খয়ের নইলে কালি হয় বুঝি? আমি বুঝি এমনি এমনি। না, খয় নইলে কালি হবে কেন? ওইসব রাজ্যের ছেলে আর লেখাপড়া করছে না, তাদের শেষের খয় রোজ জোগানো হয়েছে যে দোকানে, যা। অপু বসিয়া বসিয়া একখানা খাতায় নাটক লেখে। বহু লিখিয়া খাতাখানা সে প্রায় ভরাইয়া ফেলিয়াছে। মন্ত্রীর বিশ্বাসঘাতকতায় রাজা রাজ্য ছাড়িয়া বনে যান। রাজপুত্র নীলাম্বর ও রাজকুমারী অম্বা বনের মধ্যে বস্যুর হাতে পড়েন। ঘোর যুদ্ধ হয়। পর রাজকুমারীর মৃতদেহ নদী তীরে দেখা যায়। নাটকে সতু বলিয়া একটা জটিল চরিত্র সৃষ্টি হইবার অল্প পরেই বিশেষ কোনো মারাত্মক দোষের বর্ণনা না থাকায় সে প্রাণদণ্ডে দণ্ডিত হয়। নাটকের শেষ দিকে রাজপুত্রী অম্বর নারদের বনে পুনর্জীবন প্রাপ্তি ও বিশ্বস্ত সেনাপতি জীবনকেতুর সহিত তাহার বিবাহ প্রভৃতি ঘটনা যাহারা বলেন যে গত বৈশাখ মাসে দেখা যাত্রার পালা হইতে এক নামগুলি ছাড়া মূলত কোনো আশঙ্কাই পৃথক নহে। যে তাহারা কইতে ইহা সর্বত লইয়া যাইয়া ভুলিয়া যান যে অতীতের কোন এক নীরব জ্যোৎস্নাময়ী রাতের নির্জন বাসকক্ষের
দিমিত্রিপথে শয্যায় এক প্রাচীন কবির নীল মেঘের মতো দৃশ্যমান ময়ূর নিম্নদিত দূর বনভূমির স্বপ্ন যদি কালিদাসকে মুক্ত মেঘের ভ্রমণ বর্ণনে অনুপ্রাণিত করিয়া থাকে, তাহা হইলেই বা কি? সে বিস্মৃত শুভযামিনীর বন্দনা মানুষের অজ্ঞাতসারে হাজার বছর ধরিয়া আসিতেছে। আগুন দিয়াই আগুন জ্বালানো যায়। ছায়ের ঢিপিতে মশাল গুজিয়া কে কোথায় মশাল জ্বালে। দপ্তরে একখানা বই আছে। বইখানার নাম চরিতমালা। লেখা আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রণীত। পুরানো বই। তাহা বাবার নানা জায়গা হইতে ছেলের জন্য বই সংগ্রহ করিবার বাতিক আছে। কোথা হইতে একখানা আনিয়াছিল। অবু মাঝে মাঝে খানিকটা পড়িয়া থাকে। বইখানাটিতে যাহাদের গল্প আছে সে ওইরকম হইতে চায়। হাটে আলু বেচিতে পারলেই কৃষকপুত্র রস্ক বেড়ার ধারে বসিয়া বসিয়া বীজগণিতের চর্চা করিত। কাগজের অভাবে চামড়ার বেতে ভোতা আলু দিয়া অঙ্ক কষিত। মেঘপালক ডুবিল ইতস্তত সঞ্চরণশীল মেঘদলের যোদ্দিত বিচরণের সুযোগ কি দিয়া গাছতলায় বসিয়া ভূচিত্র পাঠে মগ্ন থাকিত। সে ওই রকম হইতে চায়। বীজগণিত কি জিনিস? সে বীজগণিত পড়িতে চায় রস্কর মতো। সেই হাতে লেখা লিখিতে চায় না। ধারাপাত কি শুভঙ্করী এসব তাহার ভালো লাগে না। ওইরকম নির্জন গাছতলায় বনের ছায়া কি বেড়ার ধারে বসিয়া বসিয়া সে ভূচিত্র পাতিয়া পড়িবে, বড় বড় বই পড়িবে, পণ্ডিত হইবে ওরকম। কিন্তু কোথায় পাইবে সেসব জিনিস? কোথায় বা ভূচিত্র? কোথায় বা বীজগণিত? কোথায় বা লাটিন ব্যাকরণ? এগুলো শুধু করি কষার আর্যা আর তৃতীয় নামতা। মা বকিলে কি হইবে? যাহা সে পড়িতে চায় তাহা এখানে কই? কয়দিন খুব বর্ষা চলিতেছে। অন্নদারায় চণ্ডী মণ্ডপে সকালবেলা মসজিদ বসে। সেদিন সেকালে নীলকুঠির ভুয়ো গল্প হইতে শুরু হইয়া পুরীর কোন মন্দিরের মাথায় 5 মণ ভারী চুম্বক পাথর বসানো আছে, যাহার আকর্ষণের বলে নিকটবর্তী সমুদ্রগামী জাহাজ প্রায়ই পথভ্রষ্ট হইয়া আসিয়া তীরবর্তী মগ্ন শৈলে লাগিয়া ভাঙিয়া যায় প্রভৃতি আরব্য উপন্যাসের গল্পের মতো নানা আজগুবি কাহিনীর বর্ণনা চলিতেছিল। শ্রোতাদের কাহারও উঠিবার ইচ্ছা শক্তি ছিল না। এরকম আজগুবি গল্প ছাড়িয়া তাহারও যাইতে মন চাইতেছিল না। ভূগোল হইতে শীঘ্রই গল্পের ধারা আসিয়া জ্যোতিষে পৌঁছালো। দীনু চৌধুরী বলিতেছিলেন, ভিত্ত সহিংসতার মতো অমন বই তো আর নেই। তুমি যাও, শুধু জন্মরাশিটা গিয়ে দেবে দাও। তোমার বাবার নাম, কোন কুলে জন্ম, ভূত ভবিষ্যৎ সব বলে দেবে। তুমি মিলিয়ে নাও। গ্রহ ও রাশিচক্রের যত রকম ইয়ে হয় তা সব দেয়া আছে কি না? মায় তোমার পুনর্জন্ম পর্যন্ত। সকলে সাগ্রহে শুনিতেছিলেন, কিন্তু রামময় হঠাৎ বাহিরের দিকে চাহিয়া বলিলেন, না, ওঠা যাক, এরপর যাওয়া যাবে না। দেখছো না কাণ্ডখানা? একটা বড় কটকা চটকা না হলো বাঁচি। গতিক বড় খারাপ। চলো সব। বৃষ্টির বিরাম নেই। একটু থামে, আবার জোরে আসে। বৃষ্টির ছাটে চারিধার ধোয়া ধোয়া। হরিহর মোট 5টা টাকা পাঠাইয়াছিল। তাহার পর আর পত্রও নাই, টাকাও নাই। সে অনেক দিন হইয়া গেল। রোজ সকালে উঠিয়া সর্বজয়া ভাবে আজ ঠিক খরচ আসিবে। ছেলেকে বলে, তুই খেলে খেলে বেড়াস বলে দেখতে পাস নে, ডাক বাক্সটার কাছে বসে থাকবি। পিয়ন যেমন আসবে আর অমনি জিজ্ঞাসা করবি। অপু বলে, বা আমি বুঝে বসে থাকি নে, কালও তো এলো পুটিদের চিঠি, আমাদের খবরের কাগজ দিয়ে গেলে। জিজ্ঞেস করে এসে দেখি পুটিকে, কাল তবে আমাদের খবরের কাগজ কি করে এলো? আমি থাকি না বই কি? বর্ষা রীতিমতো নামিয়াছে। অপু মায়ের কথায় রায় ঠাকুরদের চণ্ডী মণ্ডপে পিয়নের প্রত্যাশায় বসিয়া থাকে। সাধু কর্মকারের ঘরে চালা হইতে গোলা পায়রার দল ভিজিতে ভিজিতে ঝাপটায় উড়িতে উড়িতে রায়দের পশ্চিমের ঘরে কার্নিশা আসিতেছে। চাহিয়া চাহিয়া দেখে। আকাশের ডাককে সে বড় ভয় করে। বিদ্যুৎ চমকাইলে মনে মনে ভাবে, দেবতা কিরকম নল পাচ্ছে দেখো, এইবার ঠিক ডাকবে। পরে সে চোখ বুজিয়া কানে আঙুল দেয়। বাড়ি ফিরিয়া দেখে মা ও দিদি সারা বিকাল হইতে ভিজিতে ভিজিতে রাশিকৃত কচুর শাক তুলিতে রান্নাঘরের দাওয়ায় জড়ো করিয়াছে। অপু বলে, কোত্থেকে আনলে মা? উফ, কত। দুর্গা হাসিয়া বলে, কত? তোমার মতো বসে বসে সুবিধে। ওই ওদের ডোবার জামতলা থেকে এই এতটা পর্যন্ত হাঁটুর জল। যাও দেখি। সকালে ঘাটে গিয়া নাপিত বউয়ের সঙ্গে দেখা হয়। সর্বজয়া কাপড়ের ভেতর হইতে কাঁসার একখানা রেবাকি বাহির করিয়া বলে, এই দেখো জিনিসখানা, খুব ভালো, ভরণ না কিছু না, ফুল কাঁসা। তুমি বলেছিলে তাই বলে যাই দিয়ে।
এ সে জিনিস নয়, এ আমার বিয়ের দান। এখন তো জিনিস আর মেলে না। অনেক দরদম্বরের পর নাপিত বউ নগদ একটা আদুলি আঁচল হইতে খুলিয়া দিয়া রেবাকিখানা কাপড়ের মধ্যে লুকাইয়া লয়, কাউকে যেন না প্রকাশ করে। সর্বজয়া অনুরোধ বারবার করে। দু একদিন ঘনীভূত বর্ষা নামিল। হু হু পূর্বে হাওয়া খান্ডবা সব থই থই করিতেছে। পথে আকাশের কোথাও ফাঁক নাই। মাঝে মাঝে আগেকার চেয়ে অন্ধকার করিয়া আসে। কালো কালো মেঘের রাশ হু হু করিয়া পূর্ব হইতে পশ্চিমে চলিতেছে। দূর আকাশের কোথায় যেন দেবাসুরের মহাসংগ্রাম বাঁধিয়াছে। কোনো কৌশলী নানা নায়কের সেই চলনার জলস্থল আকাশের একাকার করিয়া ছাইয়া ফেলিয়া বিরাট দৈত্য সৈন্য বাহিনীর পর বাহিনী, অক্ষৌহিণীর পর অক্ষৌহিণী, অদৃশ্য রথী মহারথীর নায়কত্বের ঝড়ের বেগে অগ্রসর হইতেছে। প্রজ্বলন্ত অপ্রুত দেববজ্র আগুন উড়াইয়া চক্ষের নিমিষে বিশাল কৃষ্ণমচুর এদিক ওদিক পর্যন্ত ছিঁড়িয়া ফাড়িয়া এই ছিন্ন ছিন্ন করিয়া দিতেছে। এই আবার কোথা হইতে রক্তবীজের বংশ করাল কৃষ্ণছায়ার পৃথিবী অন্তরিক্ষ অন্ধকার করিয়া ঘিরিয়া আসিতেছে। মহাঝড়। দিন রাত শস্য শব্দ। নদীর জল বাড়ে। কত ঘরদোর কত জায়গায় যে উড়িয়া গেল। নদী নালা জলে ভাসিয়া গিয়াছে। গরু বাছুর গাছের তলে, বাঁশবনে, বাড়ির ছায়াতল অঝরে দাঁড়াইয়া ভিজিতেছে। পাখি পাখালির শব্দ নাই কোনো দিকে। 4-5 দিন সমানভাবে কাটিল। কেবল ঝড়ের শব্দ আর অবিশ্রান্ত ধারাবর্ষণ। অপু দাওয়ায় উঠিয়া তাড়াতাড়ি ভিজা মাথা মুছিতে মুছিতে বলিল, আমাদের বাসতলায় জল এসেছে দিদি, দেখবি? দুর্গা কাঁথা মুড়ি দিয়া শুয়াছিল। না উঠিয়া বলিল, কতখানি জল এসেছে রে? অপু বলে, তোর জ্বর সালে কাল দেখে আসিস। তেঁতুলতলায় পথে হাঁটু পর্যন্ত জল। পরে জিজ্ঞাসা করে, মা কোথায় রে? ঘরে একটা দানা নেই, দুটোখানি বাসি চাল ভাজা মাত্র আছে। অপু কান্নাকাটি করে, তা হবে না মা, আমার খিদে পায় না বুঝি, আমি 2টি ভাত খাবো। তার মা বলিল, লক্ষ্মী মানিক আমার, ওরকম কি করে? চাল ভাজা মেখে দেবো এখন, রাঁধবো কেমন করে? দেখছিস নে কীরকম সেওটা করেছে, উনুনের মধ্যে 1 উনুন জল যে। পরে যে কাপড়ের ভিতর হইতে একটা কি বাহির করিয়া হাসি মুখে দেখায় বলে, এই দেখ একটা কই মাছ বাসতলার কোণে হেঁটে দেখে বেড়াচ্ছি, বনের মধ্যে পেয়ে সব উঠে এসেছে গাং থেকে, 12 পাতার ডোবা থেকে ভেসে এসে নদীর সঙ্গে এক হয়ে গিয়েছে কিনা, তাই সব উঠে আসছে। দুর্গা কাঁথা ফেলিয়া ওঠে, অবাক হইয়া যায়, বলে, দেখি মা মাছটা। হ্যাঁ মা, কই মাছ বুঝি কানে হেঁটে বেড়ায়? আর আছে? অপু এখনই বৃষ্টি মাথায় ছুটিয়া যায় আর কি। অনেক কষ্টে মা তাহাকে থামায়। দুর্গা বলে, একটু জ্বর সারলে কাল সকালে চল অপু, তুই আর আমি বাঁশবাগান থেকে মাছ নিয়ে আসবো এখন। পরে সে অবাক হইয়া ভাবে, বাঁশবাগানে মাছ কি করে এলো? বাহ, মা কি ভালো করে খুঁজেছে, খুঁজলে আরও সেখানে আছে। দেখতে পেলাম না কীরকম কই মাছ কনে হাঁটে। কাল সকালে দেখব, সকালে জল সেরে যাবে। চারিদিকে বনবাগান ঘিরিয়া সন্ধ্যা নামে। সন্ধ্যার মেঘে ত্রয়োদশীর অন্ধকার চারিদিকে একাকার। দুর্গা যে বিছানা পাতিয়া শুইয়া আছে, তাহারই একপাশে তাহার মা ও অপু বসে। সর্বজয়া ভাবে, আজ যদি এক্ষুনি একখানা পত্র আসে নীরেন বাবাজির, কি জানি তা হতে কি আর পারে না? নীরেন তো পছন্দই করে গিয়েছেন, কি জানি কি হলো অদষ্টে। না, সেসব কি আর আমার অদষ্টে হবে? তুমিও যেমন, তাহলে আর ভাবনা ছিল কি? এদিকে ভাই বোন তুমুল তর্ক বাঁধিয়া দেয়। অপু সরিয়া মায়ের কাছে ঘেঁষিয়া বসে। ঠান্ডা হয়, বেজায় শীত করে। হাসিয়া বলে, মা কি? সে শ্যামলঙ্কা বাটনা বাটে মাটির লুটায় কেশ, বেজায় শীত। দুর্গা বলে, ততক্ষণে মা আমায় ছেড়ে দিয়েছেন বেশ। অপু বলে, দূর, হ্যাঁ মা তাই, ততক্ষণে মা আমায় ছেড়ে দিয়েছেন দেশ। কথা বলিয়ে সে দিদির অজ্ঞতায় হাসে। সর্বজয়ার বুকে ছেলের অবোধ উল্লাসে হাসি শোলের মতো বেঁধে। মনে মনে ভাবে, 7টা নয় 5টা নয়, এই তো একটা ছেলে। কি অদষ্ট করে যে এসেছিলাম, তার মুখের আবদার রাখতে পারিনে। ঘি না, লুচি না, সন্দেশ না, কিনা শুধু 2টো ভাত। আবার ভাবে, এ ভাঙা ঘর, টানাটানির সংসার। অপু মানুষ হলে আরে দুঃখ থাকবে না। ভগবান তাকে মানুষ করে তোলেন যেন। তারপর সে বসিয়া বসিয়া গল্প করে, যখন প্রথম সে নিশ্চিন্দপুরে ঘর করিয়া আসিয়াছিলেন, তখন 1 বছরে এরকম অবিশ্রান্ত বর্ষার নদীর জল এত বাড়িয়াছিল যে
ঘাটের পথে মুখুজ্জ বাগানের কাছে বড় বোঝাই নৌকা পর্যন্ত আসিয়াছে। অপু বলে, কত বড় নৌকা মা? মস্ত। ওই যে খটুদের চুষের নৌকো, সাজি মাঠের নৌকে মাঝে মাঝে আসে, দেখেছিস তো? অত বড়। দুর্গা হঠাৎ জিজ্ঞেস করে, মা, তুমি চারগুছির বিনুনি করতে জানো? অনেক রাতে সরোজের ঘুম ভাঙিয়া যায়। অপু ডাকিতেছে, মা, ওঠো মা, আমার গায়ে জল পড়ছে। সরোজে উঠিয়া আলো জ্বালে। বাহিরে ভয়ানক বৃষ্টির শব্দ হচ্ছে। ফুটা ছাদ দিয়া ঘরে সর্বত্র জল পড়িতেছে। সে বিছানা সরাইয়া পাতিয়া দেয়। দুর্গা অঘরে জ্বরে শুইয়া আছে। তাহার মা গায়ে হাত দিয়া দেখে তাহার গায়ের কাঁথা ভিজিয়া সপসপ করিতেছে। ডাকিয়া বলে, দুর্গা, ও দুর্গা, শুনছিস? একটু ওর দিকে বিছানা সরিয়ে নি। ও দুর্গা, শিগগির, একেবারে ভিজে গেল যে সব। ছেলে মেয়ে ঘুমাইয়া পড়িল, সর্বজয়ের ঘুম আসে না। অন্ধকার রাত, এই ঘন বর্ষা তার মন ছমছম করে। ভয় হয় একটা যেন কিছু ঘটিবে, কিছু ঘটিবে। বুকের মধ্যে কেমন যেন করে। ভাবে, সে মানুষই বা কী হলো? কোনো পত্র আসে না। টাকা মরুকগে যাক, এরকম তো কোনোবার হয় না। তার শরীরটা ভালো আছে তো? মা সিদ্ধেশ্বরী, সাপাচনের ভোগ দেব, ভালো খবর এনে দাও মা। তার পরদিন সকালের দিকে সামান্য একটু বৃষ্টি থামিল। সর্বজয়া বাটির বাহির হইয়া দেখিল বাঁশবনের মধ্যে ছোট ডোবাটা জলে ভর্তি হয়ে গিয়াছে। ঘাটের পথে নিবারণের মা ভিজিতে ভিজিতে কোথায় যাইতেছিল। সর্বজয়া ডাকিয়া বলিল, ও নিবারণের মা, শোনো। পরে সলজ্জভাবে বলিল, সেই তুই একবার বলেছিলি না বিন্দুবনির চালের কথা, তা তোর ছেলের জন্য, তা নিবি? নিবারণের মা বলিল, আছে, দোয়া একটু ধরুক, মোর ছেলের সঙ্গে করে নিয়ে আসবো এখন। নতুন আছে মা ঠাকুরন, না পুরনো? সর্বজয়া বলিল, তুই আয় না, এখনই দেখবি। একটু পুরনো, কিন্তু সে কেউ গায়ে দেয়নি, ঘরে ধোয়া তোলা আছে। পরে একটু থামে বলল, তোরা আজকাল চাল ভাঙছিস নে? নিবারণের মা বলিল, এই বাদলায় কি ধান শুকায় মা ঠাকুরন? খাবার বলে দুটোখানি রেখে দিয়েছি অমনি। সর্বজয়া বলিল, এক কাজ কর না, তাই গিয়ে আমার আধকাটা খানে কাজ দিয়ে যাবি। একটু সারি আসিয়া মিনতি সুরে বলিল, বৃষ্টির জন্য বাজার থেকে চাল আনবার লোক পাচ্ছি নে। টাকা নিয়ে গিয়ে বেড়াচ্ছি, তা কেউ যদি রাজি হয়। বড় মুশকিলে পড়েছি মা। নিবারণের মা শিকার হইয়া গেল, বলিল, আসবো এখন নিয়ে। কিন্তু সে ভেটেল ধানের চালে ভাতকে আপনারা খেতে পারবেন মা ঠাকুরন? বড্ড মোটা। নিমচাল সিদ্ধ দুর্গা আর খাইতে পারে না। তাহার অসুখ একইভাবে আছে। ওষুধ নাই, ডাক্তার নাই, বৈদ্য নাই। বলে, এক পয়সার বিস্কুট আনিয়া দেবে মা, নোনতা, মুখে বেশ লাগে। সাবু তাই জোটে না, তার বিস্কুট। বৈকালবেলা হইতে আবার ভয়ানক বৃষ্টি নামিল। বৃষ্টির সঙ্গে ঝড়ও যেন বেশ করিয়া আসে। ঘোর বর্ষণমুখর নির্জন, জলে থই থই থই, হু হু পূর্বে হাওয়া হাওয়া, মেঘ অন্ধকারে একেবারে ভাদ্র সন্ধ্যা। আবার সেরকম কালো কালো পেঁজা তুলোর মতো মেঘ উড়িয়া চলিয়াছে। বৃষ্টির শব্দে কান পাতা যায় না। দরজা জানালা দিয়া ঠান্ডা হাওয়ায় ঝাপটায়, সঙ্গে বৃষ্টির ছাট হু হু করিয়া ঢুকে। ছেঁড়া থলে ছেঁড়া কাপড় গোজা ভাঙা কপাটের আড়ালে সাধ্য কি যে ঝড়ের ভীম আক্রমণের মুখে দাঁড়ায়। বেশি রাত্রে সকালে ঘুমাইলে বৃষ্টি বেশ নামিল। সর্বজয়ের ঘুম আসে না। সে বিছানায় উঠিয়া বসে। বাইরে শুধু একটানা ছপ ছপ জলের শব্দ। ক্রুদ্ধ দৈত্যের মতো গর্জমান একটানা গৌগরবে ঝড়ের দমকায় বাড়িতে বাঁধিতেছে। জীর্ণ কোঠাখানা এক একবার দমকায় যেন থরথর করিয়া কাঁপে। ভয় তাহার প্রাণ উড়িয়া যায়। গ্রামের একধার বাঁশবনের মধ্যে ছোট ছোট ছেলেমেয়ে লইয়া নিঃস্ব হয়। মনে মনে বলে, ঠাকুর, আমি মরে তাতে ক্ষতি নেই, এদের কি করি? এই রাত্রিরে যাই বা কোথায়? মনে মনে বসিয়া ভাবে, আচ্ছা, যদি কোঠা পড়ে, তবে দালানের দেওয়ালটা বোধহয় আগে পড়বে। যেমন শব্দ হবে অমনি পান চলার দৌড় দিয়ে এদের টেনে বার করে নেব। সে যেন আর বসিয়া থাকিতে পারে না। কয়দিন সে ওলশাক কুচশাক সিদ্ধ করিয়া খাইয়াছিল কাটাইতেছে। নিজে উপবাসের পর উপবাস দিয়া ছেলেমেয়েকে যাহা কিছু সামান্য খাদ্য ছিল খাওয়াইতেছে। শরীর ভাবনায় অনাহারে দুর্বল, মাথার মধ্যে কেমন করে। ঝড়ের গো গো শব্দে অনেক রাত্রে ঝড় বাড়িল। বাহিরে কি ঝটকা আসিল। উপায়?
একবার বড় একটা দমকায় ভয় পাইয়া সে ঝড়ের গতি বুঝিবার জন্য সন্তর্পণে দালানের দুয়ার খুলিয়া বাহিরের রোয়াকে মুখ বাড়াইল। বৃষ্টি ছাটে কাপড় চুল সব ভিজিয়া গেল। হু হু একটানা হাওয়ার শব্দে বৃষ্টি পতনের ঝড়ের শব্দ ঠেকিয়া গিয়াছে। বাহিরে কিছু দেখা যায় না। অন্ধকারে মেঘের আকাশে বাতাসে গাছপালায় সব একাকার। ঝড় বৃষ্টির শব্দে আর কিছু শোনা যায় না। এই হিংস্র অন্ধকার ও ক্রূর ঝটিকাময়ী রজনীর আত্মা যেন প্রলয় দেবের দূতকার ভীম ভৈরব আগে সৃষ্টি গ্রাস করিতে ছুটিয়া আসিতেছে। অন্ধকারে রাত্রে গাছপালায় আকাশে মাটিতে তাহার গতিবেগ বাঁধিয়া শব্দ করিতেছে। এই শব্দের প্রথমাংশের দিকে বিশ্বসাহী দূতটা যেন পিছু হটিয়া বল সঞ্চয় করিতেছে সু, এবং শেষের অংশটায় পৃথিবীর উচ্চ নিস্তব্ধায় বায়ুস্তর আলোড়ন মন্থন করিয়া বায়ুস্তরে বিশাল তুফান তুলিয়া তাহার সম্মান আৎসরিক বলে সর্বজয়াদের জীর্ণ কোঠার পিছনে ধাক্কা দিতেছে। কোঠা দুলিয়া দুলিয়া উঠিতেছে, আর থাকে না। ইহার মধ্যে যেন কোনো অধীরতা বিশৃঙ্খলা ভ্রমভ্রান্তি নেই, যেন দৃঢ় অভ্যস্ত প্রণালীবদ্ধ ভাবের কর্তব্য কার্য। বিশ্বটাকে নির্দিষ্ট সময়ের মধ্যে চূর্ণ করিয়া উড়াইয়া দেয়ার ভার যে লইয়াছে, যুগে যুগে এরকম কত হাসিমুখী সৃষ্টিকে বিধ্বস্ত করিয়া অনন্ত আকাশের অন্ধকারে তারাবাজির মতো ছড়াইয়া দিয়ে আসিয়াছে সে মহাশক্তিমান ধ্বংসোদ্যুত, এ তার অভ্যস্ত কার্য। এতে তার অধীরতা উন্মত্ততা সাজে না। আতঙ্কে সর্বজয়া দোর বন্ধ করিয়া দিল। আচ্ছা, যদি এখন একটা কিছু ঘরে ঢোকে, মানুষ কি অন্য কোনো জানোয়ার? চারিদিকে ঘন বাঁশবন, জঙ্গল, লোকজনের বসতি নাই। মাগো, জলের ছাটে ঘর ভাসিয়া যাইতেছে। হাত দিয়া দেখিল ঘুমন্ত অপুর গায়ে জল ভিজিয়া নেতা হইয়া যাইতেছে। সে কি করে? আর কত রাত আছে? সে বিছানা হাতড়াইয়া দেশলাই খুঁজিয়া কেরোসিনের ডিবাটা জ্বালে। ডাকে, ও অপু, ওর তো জল পড়ছে। অপু ঘুম চোখে জড়িত গলায় কি বলে বোঝা যায় না। আবার ডাকে, অপু শুনছিস? ও অপু, ওর দিকি। দুর্গাকে বলে, পাশ ফিরে শো তো দুর্গা, বড্ড জল পড়ছে, একটু সরে পাশ ফের দেখি। অপু উঠিয়া বসিয়া ঘুম চোখে চারিদিকে চায়, পরে আবার শুইয়া পড়ে। হুড়ুম করিয়া বিষম কি হয়, সর্বজয়া তাড়াতাড়ি আবার দুয়ার খুলিয়া বাহিরের দিকে উঁকে মারিয়া দেখিল বাঁশবাগানের দিকটা ফাঁকা ফাঁকা দেখাইতেছে। রান্নাঘরে দেয়াল পড়িয়া গিয়াছে। তাহার বুক কাঁপিয়া ওঠে। এইবার বুঝি পুরনো কোঠাটা। কে আছে কাহাকে সে এখন ডাকে? মনে মনে বলে, হে ঠাকুর, আজকাল রাতটা কোনো রকমে কাটিয়ে দাও। হে ঠাকুর, ওদের মুখের দিকে একটু তাকাও। তখন ভালো করিয়া ভোর হয় নাই। ঝড় থামিয়া গিয়াছে, কিন্তু বৃষ্টি তখন অল্প অল্প পড়িতেছে। পাড়ার নীলমণি মুখুজ্জের স্ত্রী গোয়ালে গরুর অবস্থা দেখিতে আসিয়াছেন। এমন সময় খিড়কি দোরে যারা বারবার শুনিয়া গেল, দোর খুলিয়া বিস্ময়ের সুরে বলিলেন, নতুন বউ। সর্বজয়া ব্যস্তভাবে বলিল, নদি, একবার বড় ঠাকুরকে ডাকো দিদি, একবার শিগগির আমাদের বাড়ি আসতে বলো। দুর্গা কেমন করছে? নীলমণি মুখুজ্জের স্ত্রী আশ্চর্য হয়ে বলিলেন, দুর্গা? কেন, কি হয়েছে দুর্গার? সর্বজয়া বলিল, কদিন থেকে তো জ্বর হচ্ছিল, হচ্ছে আবার হচ্ছে, ম্যালেরিয়ার জ্বর। কাল সন্ধ্যে থেকে বড্ড জ্বর বেশি, তারপর কাল রাতে কীরকম কাণ্ড তো জানোই। একবার শিগগির বড় ঠাকুরকে। তাহার বিভ্রস্ত কেশ ও সারারাত জাগা রাঙা রাঙা চোখের কেমন দিশেহারা চাহনি দেখিয়া নীলমণি মুখুজ্জের স্ত্রী বলিলেন, ভয় কি বউ, দাঁড়াও আমি এখনই ডেকে দিচ্ছি। চলো, আমিও যাচ্ছি। কাল আবার রাত্রিরে গোয়ালে চালখানা পড়ে গিয়েছে। বাবা, কাল রাত্রিরের মতো কাণ্ড আমি আর কখনো দেখিনি। শেষ রাতে সব উঠে গরু টরু সরিয়ে রেখে আবার শুয়েছে কিনা। দাঁড়াও, আমি ডাকি। একটু পর নীলমণি মুখুজ্জে, তাহার বড় ছেলে, ফণি, স্ত্রী ও দুই মেয়ে সকলে অপুদের বাড়িতে আসিলেন। রাতের অন্ধকারে সেই দৈত্যটা যেন সারা গ্রামখানা দলিল। পিষ্ট মথিত করিয়া দিয়া আকাশ পথে অন্তর্নিহিত হইয়াছে। ভাঙা গাছের ডাল, পাতা, চালের খড়, কাঁচা বাঁশপাতা বাঁশের কঞ্চিতে পথ ঢাকিয়া গিয়াছে। ঝড়ের বাঁশ নুইয়া পথে আটকাইয়া রহিয়াছে। ফণি বলিল, দেখেছেন বাবা কাণ্ডখানা? সেই নবাবগঞ্জের পাকা রাস্তা থেকে বিলিতি চটকা গাছটার পাতা উঠাইয়া আনিয়াছে। নীলমণি মুখুজ্জের ছোট ছেলে একটা মরা চড়ুই পাখি বাঁশপাতার ভেতর হইতে টানিয়া বাহির করিল। দুর্গা বিছানার পাশে অপু বসিয়া আছে।
নীলমণি মুখার্জি ঘরে ঢুকিয়া বলিলেন, কি হয়েছে বাবা অপু? অপুর মুখে উদ্বেগের চিহ্ন। বলিল, দিদি কি সব বকছিল ঠাকুমশাই? নীলমণি বিছানায় বসিয়া বসিয়া বলিলেন, দেখি হাতখানা। একটু বেশি। আচ্ছা, কোনো ভয় নেই। ফণি, তুমি একবার চট করে নবাবগঞ্জে চলে যাও দেখি, শরৎ ডাক্তারের কাছে। একবার ডেকে নিয়ে আসবে। পরে তিনি ডাকিলেন, দুর্গা, ও দুর্গা। দুর্গা অঘরে আচ্ছন্ন ভাব, সারা শব্দ নেই। নীলমণি বলিলেন, ঘরদোরের অবস্থা তো বড্ড খারাপ। জল পড়ে কাল রাতে ভেসে গিয়েছে। তা বৌমার লজ্জার কারণই বা কি? আমাদের ওখানে না হয় উঠলেই হতো। হরিহরটাও কাণ্ডজ্ঞান আর হলো না। এই অবস্থায় এরকম ঘরদোর সারানোর একটা ব্যবস্থা না করে যে কি করছে তাও জানি নে। চিরকাল তার সমানই গেল। তার স্ত্রী বলিলেন, ঘর সারাবি কি? খাবার নেই ঘরে, নইলে কি এরকম অনন্ততার ফলে কেউ ফেলে বিদেশ যায়? আহা, রোগা মেয়েটার কাল সারা রাত ভিজেছে। একটু জল গরম করে দাও। ওই জানালাটা খুলে দাও তো ফণি। একটু বেলায় নবাবগঞ্জ হইতে শরৎ ডাক্তার আসিলেন। দেখিয়া শুনিয়া ওষুধের ব্যবস্থা করিলেন। বলিয়া গেলেন, সে বিশেষ ভয়ের কোনো কারণ নেই, জ্বর বেশি হইয়াছে। মাথায় জলপট্টি নিয়মিতভাবে দেওয়ার বন্দোবস্ত করিলেন। হরিহর কোথায় আছে জানা নাই, তবুও তাহার পূর্ব ঠিকানায় তাহাকে একখানি পত্তর দেওয়া হইল। পরদিন ঝড় বৃষ্টি থামিয়া গেল, আকাশ মেঘ কাটিতে শুরু করিল। নীলমণি মুখুজ্জে দুবেলা নিয়মিত দেখাশোনা করিতে লাগিলেন। ঝড় বৃষ্টি থামিবার পরদিন হইতেই দুর্গার জ্বর আবার বড় বাড়িল। শরৎ ডাক্তার সুবিধে বুঝিলেন না। হরিহরকে আরেকখানা পত্র দেওয়া হইল। অপু তাহার দিদির মাথার কাছে বসিয়া জলপট্টি দিতেছিল। দিদিকে দু একবার ডাকিল, ও দিদি, শুনছিস? কেমন আছিস দিদি? দুর্গা কেমন আচ্ছন্ন ভাব, ঠোঁট নড়িতেছে, কি যেন আপন মনে বলিতেছে, ঘোর ঘোর। অপু কানের কাছে মুখ লইয়া গিয়া দু একবার চেষ্টা করিয়াও কিছু বুঝিতে পারিল না। বৈকালের দিকে জ্বর ছাড়িয়া গেল। দুর্গা আবার চোখ মিলিয়া চাহিতে পারিল এতক্ষণ পরে। ভারী দুর্বল হইয়া পড়িয়াছে। চিচি করিয়া কথা বলিতেছে, ভালো করিয়া না শুনিলে বোঝা যায় না কি বলিতেছে। মা গৃহকার্যে উঠিয়া গেলে অপু দিদির কাছে বসিয়া রহিল। দুর্গা চোখ তুলিয়া তাহার দিকে চাহিয়া বলিল, বেলা কত রে? অপু বলিল, বেলা এখনো অনেক আছে। রোদ্দুর উঠেছে আজ দেখছিস দিদি? এখনো আমাদের নারকেল গাছে মাথায় রোদ্দুর ধুয়েছে। খানিক্ষণ দুজনে কোনো কথা বলিল না। অনেকদিন পর রৌদ্র উঠাতে অপুর ভারী আহ্লাদ হইয়াছে। সে জানালার বাহির রৌদ্রলোকিত গাছটার মাথায় চাহিয়া রহিল। খানিকটা পরে দুর্গা বলিল, শোন অপু, একটা কথা শোন। কি রে দিদি? পরে সে দিদির মুখের আরো কাছে মুখ লইয়া গেল। আমায় একদিন তুই রেলগাড়ি দেখাবি? দেখাবো এখন। তুই সেরে উঠলে বাবাকে বলে আমরা একদিন গঙ্গা নাইতে যাব রেলগাড়ি করে। সারা দিন রাত্রি কাটিয়া গেল। ঝড় বৃষ্টি যেন কোনো কালেই হইয়াছিল মনে হয় না। চারিধারে দারুণ শরতের রৌদ্র। সকাল 10টার সময় নীলমণি মুখুজ্জে অনেকদিন পর নদীতে স্নান করিতে যাইবেন বলিয়া তেল মাখিতে বসিয়াছেন। তার স্ত্রী উত্তেজনা সুর করিয়া তাহার কানে গেল, ওগো, এসো তো একবার এদিকে, শিগগির। অপুদের বাড়ির দিকে যেন একটা কান্নার গলা পাওয়া যাচ্ছে। ব্যাপার কি? দেখিতে সকলে ছুটিয়া গেলেন। সর্বজয়া মেয়ের মুখের উপর ঝুঁকিয়া পড়িয়া বলিতেছে, ও দুর্গা, চা দেখি। ওমা, ভালো করে চা দেখি দুর্গা। নীলমণি মুখুজ্জে ঘরে ঢুকিয়া বলিলেন, কি হয়েছে? সরো দেখি। আহা, কি সব বাতাসটা, বন্ধ করে দাঁড়াও। সর্বজয়া ভাসুর সম্পর্কের প্রবীণ প্রতিবেশীর মধ্যে ঘরে উপস্থিত ভুলিয়া চিৎকার করিয়া উঠিল, ওগো, কি হলো? মেয়ে অমন করছে কেন? দুর্গা আর চাহিল না। আকাশের নীল আস্তরণ ভেদ করিয়া মাঝে মাঝে অনন্তের হাতছানি আসে। পৃথিবীর বুক থেকে ছেলেমেয়েরা চঞ্চল হইয়া ছুটিয়া গিয়া অনন্ত নীলিমার মধ্যে ডুবিয়া নিজেদের হারাইয়া ফেলে। পরিচিত গতানুগতিক পথের বহুদূরের কোনো গতিহীন পথে দুর্গার অশান্ত চঞ্চল প্রাণ জীবনের সেই সর্বাপেক্ষা বড় অজানার ডাক আসিয়া পৌঁছাইছিল। তখন আবার শরৎ ডাক্তারের কাছে ডাকা হইল। বলিলেন, ম্যালেরিয়ার শেষ টেস্টটা আর কি? খুব জ্বরের পর যেমন বিরাম হয়েছে আর অমনি হার্ট ফেল করে, ঠিক এরকম একটা কেস হয়ে গেল সেদিন 10 ঘরার। 8 ঘন্টার মধ্যে পাড়ার লোকে উঠান ভাঙিয়া পড়িল।